তো পিডিএফটা গ্রুপে আপলোড করে দেওয়া হবে। ভালো ওই দুইটা খাতা স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় স্যার, কথা আটকে যাচ্ছে স্যার। আপনাদেরকে ওখানে পিডিএফ আকারে দিয়ে স্যার তো ওখান থেকে আপনারা ইনশাআল্লাহ কালেক্ট করবেন। স্যার নেটে মনে হয় প্রবলেম হচ্ছে স্যার, হচ্ছে বারবার। আনিস এখন ক্লিয়ার কিনা একটু দেখো। আনিস স্যার একটু আটকে যাচ্ছিল কথাগুলো, আনসার শুরু করেন আবার দেখি। এখন ক্লিয়ার হওয়ার কথা, কারণ এখন আবার নেটওয়ার্ক মোবাইলে দিয়ে দিয়েছি তো। এখন দেখো জি জি ক্লিয়ার কিনা? জি জি ক্লিয়ার, জি ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা লং কোশ্চেন গুলো শেয়ার করার চেষ্টা করি। লং কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে দুইটা, সবাইকে আগেও বলা ছিল, কথা হলো আবার কিছু কথা রিপিট করছি। দুই ধরনের লং কোশ্চেন হবে, একটা হচ্ছে ওপেন, একটা ক্লোজড। আমি আমার ভাষায় যেটা বলি, ওপেন মানে হচ্ছে যে আপনাকে এমন একটা লং কোশ্চেন দেওয়া হবে যেটা ডিফারেন্সিয়াল গুলো অনেক থাকবে। সাপোজ মনে করেন আপনাকে একটা সিচুয়েশন দিবে যেখানে হচ্ছে বলা হবে যে ক্রনিক একটা এনিমিয়ার একটা সিচুয়েশন দেওয়া হবে, হিমোগ্লোবিন 5.7 নিয়ে আসে একটা পেশেন্ট, হাউ উইল ইভালুয়েট, অথবা একটা হাইপোনেট্রিমিয়া, রিকেন হাইপোনেট্রিমিয়া ইভালুয়েশন। দিস আর দ্য ওপেন কোশ্চেন, এটা আমি আমার মতে আর কি। দিস আর দ্য ওপেন কোশ্চেন, কারণ এখানে অনেক ডিফারেন্সিয়াল আপনি আনতে পারেন। আর কিছু কোশ্চেন আপনাকে দেওয়া হবে যেটা ক্লোজ ডিফারেন্সিয়াল, মানে 3 থেকে 4টা, অথবা সিঙ্গেল ডিফারেন্সিয়াল, অথবা 2 থেকে 3টা, এই ধরনের ক্লোজ ডিফারেন্সিয়াল থাকে, সেটাকে বলা হয় ক্লোজ কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা হচ্ছে ওই ধরনের একটা, ইট ইজ নট ওপেন কোশ্চেন, এটা জাস্ট ক্লোজ কোশ্চেন। আমার ল্যাঙ্গুয়েজে আমি যেটা বলি, সিনারিও যেটা দেওয়া ছিল, 25 লেডি প্রেজেন্টেড উইথ আথরালজিয়া স্কিন রেশ, খেয়াল করেন, আথরালজিয়া স্কিন রেশ, urinary reveals proteinuria, RBC and RBC cast। এই কোশ্চেনগুলো খুব ইজি কিন্তু লিখতে, কিন্তু এই কোশ্চেনগুলো দেখবেন শর্ট কোশ্চেন অথবা লং কোশ্চেন আকারে প্রায় কিন্তু এই ধরনের কোশ্চেন স্যাররা খুব পছন্দ করে। নেফ্রোলজির সাথে রিউমাটোলজি, অথবা নেফ্রোলজির সাথে রেসপিরেটরি সিস্টেম, নেফ্রোলজির সাথে আদার কোনো সিস্টেম দিয়ে কোশ্চেনগুলো স্যাররা খুব পছন্দ করে। সুতরাং খুব চেষ্টা করেন মাল্টি সিস্টেম যে কোশ্চেনগুলো আছে, আমি লেকচারে চেষ্টা করছি সবগুলো ইলাবোরেট আপনাদেরকে দেখানোর জন্য, সেগুলো একটু ডিটেলস সলভ করার জন্য। কোশ্চেন হচ্ছে, হাউ উইল ক্লিনিক্যাল ইভ্যালুয়েট দ্য পেশেন্ট টু রিচ এ ডায়াগনোসিস, রাইট ডাউন দ্য ইনভেস্টিগেশন এন্ড এক্সপেক্টেড ফাইন্ডিংস। খেয়াল করবেন এক্সপেক্টেড ফাইন্ডিংস, আপনাকে ফাইন্ডিংসও লিখতে হবে। হাউ উইল প্ল্যান টু ম্যানেজ দ্য কেস। ঠিক আছে, 3টা কোশ্চেন। তো কোশ্চেন তো টিপিক্যাল কোশ্চেন। এখন আপনি ডিফারেন্সিয়াল কি কি আনবেন এখানে, এখানে মেইন হচ্ছে ডিফারেন্সিয়াল। তো লং কোশ্চেনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, পরীক্ষায় যখন আপনি লং কোশ্চেন লিখবেন, মনে করেন কোশ্চেনটা খুলে অনেকে যে আমাদের অভ্যাস হচ্ছে কি 1 নাম্বারটা 1 নাম্বার আগে লিখবো, 2 নাম্বারটা তারপর এভাবে সিকোয়েন্সিয়ালি লিখে যাব। যদি আপনি লং কোশ্চেন করার পর আপনার কাছে ডিফারেন্সিয়াল গুলো 100% কনফার্ম থাকে যে হ্যাঁ এটা ডিফারেন্সিয়াল গুলো আমি 100% কনফার্ম, সেকেন্ড হচ্ছে ডিফারেন্সিয়াল গুলো সিকুয়েলি আমি কনফার্ম যে 1 নাম্বার এটা হবে, 2 নাম্বার এটা হবে, 3 নাম্বার, আপনি যদি কনফার্ম থাকেন তাহলে লং কোশ্চেন দিয়ে আপনি আনসার লেখা শুরু করবেন। কিন্তু আপনার মনে যদি সন্দেহ থাকে যে না এটা ডিফারেন্সিয়ালটা কোনটা হবে আমি শিওর না, আমাকে এটা চিন্তা করতে হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে আমি এখনো শিওর না, এই ধরনের যদি আপনি দ্বিধাতে ভোগেন তাহলে কখনো লং কোশ্চেন দিয়ে লেখা শুরু করবেন না। শুধুমাত্র আপনি যখন কনফার্ম হবেন তখন হচ্ছে লং কোশ্চেন দিয়ে লেখা শুরু করবেন। সুবিধাটা কি হয়, মনে করেন যে আপনি শর্ট কোশ্চেন দিয়ে আনসার শুরু করলেন, একটা শর্ট কোশ্চেন লেখার সময় আপনার লং কোশ্চেনটা তো পড়া ছিল শুরুতেই, তারপর যখন শর্ট কোশ্চেন গুলো আনসার শুরু করবেন তখন কিন্তু মাথায় কিন্তু লং কোশ্চেনটা আপনার চলতে থাকে, ডেফিনেটলি এটা মাথায় কাজ করে। তখন দেখবেন যে অনেক সময় ডিফারেন্সিয়াল গুলো ক্লিয়ার হয়ে যায়, ও আচ্ছা এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। আপনি শর্ট কোশ্চেন লিখছেন কিন্তু আপনার মাথায় কিন্তু জিনিসটা ক্লিক করবে, নাম্বার 1। নাম্বার 2 আরেকটা হচ্ছে কি যে কখনো কখনো যে পরীক্ষার হলে কথা বলার একটা সুযোগ পাওয়া যায়। আমার পাশে যে ছিল তাকে আমি একটু জিজ্ঞেস করে নিলাম, আচ্ছা 1 নম্বর লং কোশ্চেনের ফার্স্ট ডিটি কোনটা হবে? আপনি ডিডি গুলো আপনি শিওর, বাট কোনটা আগে পরে আপনি শিওর না। সেক্ষেত্রে পাশে জিজ্ঞেস করে আপনি একটু লিখে শুরু করলেন যে হ্যাঁ ও আচ্ছা এটা 1 নম্বর ডিফারেন্সিয়াল, বা অন্য কোনো কি কি ডিডি, আপনি ডিডি গুলো একটু মিলিয়ে নেন যদি কথা বলার সুযোগ পান হলে। তাহলে লং কোশ্চেনটা, আমার কথা হচ্ছে যে যদি আপনি 100% 10% শিওর হন যে হ্যাঁ আমি এটা ডিফারেন্সিয়াল গুলো ক্লিয়ার, আমি সিকোয়েন্স গুলো আমার কাছে ক্লিয়ার, তাহলে আপনি শুরু করে দেন। যদি আপনার কোনো কনফিউশন থাকে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, তাহলে দয়া করে একটু সময় নেন, সময় নিয়ে আগে শর্ট কোশ্চেনটা লিখেন, পরে লং কোশ্চেন শুরু করেন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। অনেকে যেটা হয় 1 নাম্বার কোশ্চেনটা 1 নাম্বার লিখতে যেটা করেন, এগুলা লিখে আনসারটা লেখা শুরু করেন। পরবর্তীতে হয় কি, আপনি লেখার পর আপনার কাছে মনে হয় যে না এটা তো 1 নাম্বার ডিডি না, ডিডি তো 1 নাম্বার এটা।
তখন হচ্ছে কাটাকাটি করেন, ঘষা মাজা করেন, আবার লেখার চেষ্টা করেন। ফলে হয় কি আলটিমেটলি জিনিসটা একটা হ্যাজার্ড, একটা ম্যাসাকার হয়ে যায় কোশ্চেনের খাতায়। সুতরাং এটা এড়ানোর জন্য যারা কনফিউজ থাকবেন দয়া করে লং কোশ্চেনটা পরে লিখবেন। যদি শিওর থাকেন তাহলে আগে লিখবেন। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই কোশ্চেন যেটা আমরা দেখালাম তার ডিফারেন্সিয়াল হিসেবে কি কি আনা যায়। দেখেন এই কোশ্চেনে আপনি এইজ হচ্ছে একটা ফিমেল, একটা পেশেন্টের এইজ দেখেন, সেক্স দেখেন, কমপ্লেন গুলো দেখেন, সবগুলো দেখে মোটামুটি এটা অ্যাসার্টেন, সবাই মোটামুটি এটা কনফার্ম ভালোই লিখছেন যে দ্য মোস্ট পসিবল ডিফারেন্ট ডায়াগনোসিস ইজ অ্যাসিলি উইথ লুপাস নেফ্রাইটিস। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওটা মোটামুটি অ্যানসার্টেন। এখন হচ্ছে আদার ডিফারেন্সিয়াল গুলো কি লিখবেন। সবসময় যদি আপনি মনে করেন যে মোস্ট পসিবল ডায়াগনোসিস হচ্ছে লিখবেন, তারপর আদার পসিবল ডিফারেন্সিয়াল। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি এক নাম্বার এরকম কোনো ডায়াগনোসিস সেট করতে চাই না, তাহলে লিখবেন দ্য মোস্ট পসিবল ডিফারেন্সিয়ালস আর এস ফলোস, দিয়ে আপনি সবগুলো একসাথে লিখেন। কিন্তু যদি আপনি শিওর হন যে এটা মোস্ট প্রবাবল হচ্ছে অ্যাসিলি উইথ লুপাস নেফ্রাইটিস, তাহলে ওটা এভাবে আলাদা করে লিখবেন। অন্যথায় দ্য ডিফারেন্সিয়াল আর এস ফলোস দিয়ে সবগুলো একসাথে লিখবেন। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর আনসারটা ওইভাবে আপনি সেট করবেন। তাহলে অ্যাসিলি উইথ লুপাস নেফ্রাইটিস এটা 2 নাম্বার। আর কি কি আসে যে এখানে একটা সিস্টেমিক ভাস্কুলারিটিস আনতে পারেন। সিস্টেমিক ভাস্কুলারিটিস দিয়ে দেখেন সবগুলো ডিফারেন্সিয়াল ব্যাখ্যা করা যায়। 3 নাম্বার হচ্ছে হ্যানোক্সুলান পারপুরা। হ্যানোক্সুলান পারপুরাতে আপনি স্কিন রেশ, আর্থালজিয়া, রেনাল ইনফ্লুমেন্ট এবং এখানে নেফ্রাটিক প্রেজেন্টেশন। দেখেন কেসটা কিন্তু আমার ডায়াগনোসিস আরবিসি কাস্ট এন্ড প্রোটিনুরিয়া, তার মানে নেফ্রাইটিক প্রেজেন্টেশন। তাহলে আমাকে এমন কোনো আনতে হবে ডিজিজ যেখান থেকে নেফ্রাটিক প্রেজেন্টেশন হয়। আমরা জানি এইচএসপি থেকে নেফ্রাটিক প্রেজেন্টেশন, সিস্টেমিক ভাস্কুলারিটিস কে নেফ্রাটিক প্রেজেন্টেশন, সিস্টেমিক স্ক্লেরোসিস একটা রিউমাটয়েড ডিসঅর্ডার যেখানে আমরা জানি নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের স্কিন র্যাশও থাকে, পেশেন্টের একই সাথে আমরা জানি সবাই যেখানে আর্থ্রালজিয়া থাকতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ জেনারেল ইনভলভমেন্ট। এখন অনেকে যেটা করছেন যে এটা অনেকে 2 নম্বরে নিয়ে আসছেন। আপনারা অনেকে 2 নম্বরে নিয়ে আসেন রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ জেনারেল ইনভলভমেন্ট অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেভাবে লিখেন। এখন রিউমাটয়েড কি 2 নম্বরে আসবে না পিছনের দিকে থাকবে একটু খেয়াল করেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু ইউজুয়ালি আর্থ্রাইটিস থাকে। হ্যাঁ, আর্থ্রালজিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর্থ্রাইটিসের সাথে কিছু পেশেন্ট আর্থ্রালজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিসের মেইন প্রেজেন্টেশন হচ্ছে আর্থ্রাইটিস, নট আর্থ্রালজিয়া, সেজন্য দেখেন এটা একটু নিচের দিকে রাখা আছে। বাট আপনি অবশ্যই ডিডি আনতে পারবেন, কিন্তু এটা 2 নাম্বার ডিডি রিউমাটয়েড আর্থ্রাইটিস আনবেন না, যেহেতু এখানে আর্থ্রালজিয়া দেয়া। ক্লিয়ার? তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ জেনারেল ইনভলভমেন্ট আপনি এখানে ডিফারেনশিয়াল নিয়ে আসেন। 3 নাম্বার হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিভাবে আসবে? মনে করেন যে কোনো একটা ভাইরাল ফিভার। আমরা জানি যে পলিআর্থ্রালজিয়ার একটা কজ হচ্ছে ভাইরাল ইনফেকশন। তাহলে একটা ভাইরাল ইনফেকশন থেকে তার এই পলিআর্থ্রাইটিস হতে পারে, স্কিন র্যাশ নিয়ে আসতে পারে পেশেন্ট। আবার অথবা যে যে কোনো একটা ভাইরাল ফিভার থেকে সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। ঠিক আছে? তাহলে 2 ভাবে আমরা এখানে আনতে পারি। এটা এখান থেকে একটা ক্লিয়ার হয়ে যায়। তারপর হচ্ছে সার্কোইডেসিস। সার্কোইডেসিস আমরা জানি স্কিন লিশন হয়, এরিথেমাটোসুম হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার একই সাথে সেটা রেনাল ইনভলভমেন্ট, রিউমাটয়েড ডিসঅর্ডার হিসেবে রেনাল ইনভলভমেন্ট হতে পারে। তাহলে এই সবগুলো ডিফারেনশিয়ালের আলোকে আপনি লিখেন। আরেকটা ডিডি এখানে অনেকে আনছেন যে ভাইয়া এখানে কি ডিফারেনশিয়াল আপনার টিউবারকুলোসিস আসবে কিনা? ঠিক আছে? এখানে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস আনা যাবে কিনা? হ্যাঁ, আপনি যদি চান তাহলে এটা বটম, কারণ আমরা জানি টিবিতে কি হয়, জ্যাকব আর্থ্রাইটিস হয়। ঠিক আছে? জ্যাকব আর্থ্রাইটিস হয়। তো আর্থ্রালজিয়া না সরাসরি। সেজন্য হচ্ছে সরাসরি আমরা ইউজুয়ালি আনি না ডিসেমিনেটেড টিবিটা। তবে আপনি যদি আনতে চান একদম বটম অফ দ্য লিস্টে, তবে না আনাটা বেটার। তাহলে মোটামুটি যে ডিডি গুলো লিখলাম এই ডিডি গুলো আলোকে কিন্তু আপনি সাজাতে পারেন। আরেকটা ডিফারেনশিয়াল আনতে পারেন, সেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। ঠিক আছে? উইথ সেকেন্ডারি জিএন। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে পেশেন্ট এরকম স্কিন র্যাশ নিয়ে আসতে পারে, পেশেন্ট আর্থ্রালজি নিয়ে আসতে পারে, একই সাথে রেনাল ইনভলভমেন্ট এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। যেহেতু টিপিক্যাল ফিচার না, সবগুলো ফিচার দেয়া নেই, সেজন্য বটম অফ দ্য লিস্টে। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এখানে আমি লিস্টে রাখি নাই, বাট আপনি এখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস একটা ডিফারেনশিয়াল আনতে পারেন। এর বাইরে ইউজুয়ালি আর কোনো ডিফারেনশিয়াল আসবে না। আর ভাস্কুলাইটিসের ক্ষেত্রে আগেও বলছি, এখনো বলতেছি, কখনো ভাস্কুলাইটিস লিখবেন না, লিখবেন সিস্টেমিক ভাস্কুলাইটিস। এখন আপনাদেরকে এটা একটা খাতা আপনাদেরকে পিডিএফ আকারে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? খাতাটা পেয়ে যাবেন আপনারা সবাই, পিডিএফ টা ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট এখন বলি এখন আপনি লিখার পলিসিটা কি হবে। আমি এখানে স্লাইডগুলো আনিনি। এখন আপনি এখানে যেটা লিখবেন কোশ্চেনটা একটু খেয়াল করেন। এই ধরনের কোশ্চেনগুলো আপনি যখন লেখা শুরু করবেন, আমি জাস্ট একটা স্যাম্পল আনসার দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ফার্স্ট যেটা করবেন যে ক্লিনিক্যাল ইভালুয়েশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেইন্স শুরু করবেন এভাবে। ক্লিনিক্যাল ইভালুয়েশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেইন্স। আপনি এটা দিয়ে তারপর শুরু করবেন রিগার্ডিং আর্থ্রালজিয়া অর রিগার্ডিং জয়েন্ট পেইন। খেয়াল করেন জিনিসটা। ফার্স্টে লিখলেন কি যে ক্লিনিক্যাল ইভালুয়েশন অফ প্রেজেন্টিং কমপ্লেইন্স, দুইটা কি আর্থ্রালজিয়া একটা স্কিন র্যাশ, তাহলে লিখেন রিগার্ডিং আর্থ্রালজিয়া অর রিগার্ডিং জয়েন্ট পেইন। আপনি কি লিখবেন? দিস ইজ সিঙ্গেল জয়েন্ট অর মাল্টিপল জয়েন্ট।
এটা কি সিমেট্রিক্যাল নাকি এসিমেট্রিক্যাল, এটা কি স্মল জয়েন্ট না লার্জ জয়েন্ট, এটা কি অ্যাসোসিয়েটেড মর্নিং স্টিফনেস আর নন অ্যাসোসিয়েটেড মর্নিং স্টিফনেস, এটা কি আপনার দিনে বেশি থাকে নাকি রাতে বেশি থাকে, ঠিক আছে, মানে ইনফ্লামেটরি অর নন ইনফ্লামেটরি এন্ড অ্যাসোসিয়েটেড আদার ফিচার, কোন অ্যাসোসিয়েটেড আদার ফিচার আছে কিনা, সেটার দিকে নাজার উত্তর করে লিখলে আমার মোটামুটি এনাফ, কোনো জয়েন্ট ড্যামেজের কোনো ফিচার আছে কিনা। তাহলে এতটুকু মতো মোটামুটি আপনারা দেখেন এই আর্থ্রাইটিসের অথবা জয়েন্ট পেনের একটা বর্ণনা আপনি এখানে দিয়ে দিলেন। ক্লিয়ার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার প্রেজেন্টিং কমপ্লেইন্স কি, রিগার্ডিং স্কিন র্যাশ। এবার লেখেন রিগার্ডিং স্কিন র্যাশ, কি লিখবেন, সাইট অফ দ্য স্কিন র্যাশ, এটা কোন কোন জায়গায় বর্তমান, ঠিক আছে, পেইনফুল অর পেইনলেস র্যাশ যেটা ছিল, পালপেবল অর নন পালপেবল। আপনি হিস্ট্রিতে পেশেন্টদেরকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, আপনার হাতে লাগে কিনা আপনি হিস্ট্রিতে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো অ্যাসোসিয়েটেড কোনো ফটো সেন্সিটিভিটি আছে কিনা, ওভারলেগ স্কিনের কোনো কালার চেঞ্জ আছে কিনা, ঠিক আছে। তাহলে মোটামুটি এতটুকু জিজ্ঞেস করলে আপনি কিন্তু মোটামুটি বুঝে যাচ্ছেন যে এই স্কিন র্যাশটা কোন টাইপের স্কিন র্যাশ, এটা কি ভাস্কুলাইটিসের স্কিন র্যাশ নাকি আদার কোনো স্কিন র্যাশ, এখান থেকে আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন। ক্লিয়ার। তাহলে ফার্স্ট হচ্ছে ইলাবোরেশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেইন্স দিয়ে যে কোনো কোশ্চেনে হিস্ট্রি রিগার্ডিং আদার ফিচার্স, ঠিক আছে, অর আদার অ্যাসোসিয়েটেড ফিচার্স, ইভালুয়েশন অফ আদার অ্যাসোসিয়েটেড ফিচার দিয়ে এইবার আপনি শুরু করেন আপনার যে ডিফারেন্সিয়েল গুলো ছিল সেই ডিফারেন্সিয়েল গুলো আলাদা আপনি লেখা শুরু করেন। অনেক হচ্ছে সিনড্রোম কমপ্লেক্স আকারে লিখি, কোনো অসুবিধা আপনি লিখেন যে অ্যালোপেশিয়া, ওরাল আলসার, মলার র্যাশ, সেনসিটিভিটি, জয়েন্ট পেন, জ্যাকব আর্থ্রোপ্যাথি, ঠিক আছে, এই সবগুলো দিয়ে আপনি লিখেন অ্যাসেলি। তারপর হচ্ছে আপনার যে মাল্টিপল জয়েন্ট পেইন ইনভলভিং দ্য লার্জ জয়েন্ট, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, ঠিক আছে, ইনফ্লামেটরি অ্যাসোসিয়েটেড মর্নিং স্টিফনেস, জয়েন্ট ডিফর্মিটি দিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস, নেজাল প্লাস্টিক এপিস্টেক্সিস, হেমোপ্টাইসিস, হেমাচুরিয়া দিয়ে আপনি লিখেন যে আপনার জিপিএ। তারপর হচ্ছে হিমোপ্টাইসিস, হেমাচুরিয়া, স্কিন রেজ দিয়ে লিখেন মাইক্রোস্কোপিক পোলিয়ানজাইটিস। তারপর হচ্ছে সার্কোডিসের জন্য কাফ স্পুটাম দিয়ে আপনি সার্কোডিসিস নিয়ে আসেন। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি, আপনার ব্লাডি ডায়রিয়া, র্যাশ ইন লেগ এন্ড বাটক দিয়ে আপনি নিয়ে আসেন অ্যানক্সুরেন পারপুরা। তাহলে বাকি যে ডিডি গুলো আছে এই ডিফারেন্সিয়াল আলোকে প্রত্যেকটা ডিফারেন্সিয়াল আলোকে আপনি পাশাপাশি দিয়ে সিনড্রোম গুলো লেখার চেষ্টা করেন, ইটস বেটার, ঠিক আছে। দেন হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা এখানে খেয়াল করেন একটা জিনিস, এরপর আপনি যেটা করবেন সবাই কিন্তু এখানে শেষ করে তারপর চলে যায় জেনারেলাইজেশনে, না, এর চেয়ে বেটার হচ্ছে কি আপনি এরপরে আমরা কি করি, একটা পেশেন্টের হিস্ট্রি নেওয়ার সময় কি করি, প্রেজেন্টিং কমপ্লেক্স নেওয়ার পর আমরা কি করি, আমরা নেই পাস্ট ইলনেস। তাহলে আপনি রিগার্ডিং পাস্ট ইলনেস দেখেন, পাস্ট ইলনেস আপনি লিখেন আমাদের অ্যাসোসিয়েটেড কি আছে, যে পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোনো পাস্ট ডিজিজ আমরা জানি কিনা, সেটা দেখা যায় পেশেন্ট আগে থেকে সার্কোডিসের পেশেন্ট, আগে থেকে আর এর পেশেন্ট, আগে থেকে অ্যাসিলির পেশেন্ট, জানা থাকলে থাকলো, না থাকলে আপনি জিজ্ঞেস করেন যে পেশেন্টের কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, সেখান থেকে আপনি ইনফেক্টিভ এন্ডোকার্ডে চলে যেতে পারতেছেন যে কোনো রিউমাটিক হার্ট ডিজিজ আছে কিনা, ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, পাস্ট ইলনেসে চলে গেলেন। রিগার্ডিং ড্রাগ হিস্ট্রি, পেশেন্ট কোনো অ্যানেসেট খাইছে কিনা এই জয়েন্ট পেনের জন্য, পেশেন্ট কোনো এই অ্যাসিলি অথবা জন্য কোনো মিথিলিক্সের কোনো আপনার পেশেন্টের ফিটাল লসের কোনো হিস্ট্রি আছে কিনা, অ্যাবর্শনের কোনো হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে, প্রেগন্যান্সি লসের হিস্ট্রিটা আপনি এখানে নিয়ে আসেন, মেনস্ট্রুয়াল হিস্ট্রি আপনি এক লাইন লিখেন, এইভাবে সবগুলো হিস্ট্রি আপনি এক লাইন করে লিখে দিয়ে আসেন, পার্সোনাল হিস্ট্রি দিয়ে আপনি লিখেন, ঠিক আছে। তাহলে সুবিধা হবে কি যে প্রতিটা যখন আপনি এক লাইন করে টাচ করবেন জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে, দেখতে খুব সারা খুব পছন্দ করে। এবং প্রথম যে কথাটা আমি বলছিলাম যে আপনার কাজ হচ্ছে আরেকটা খাতা থেকে আপনার খাতাটাকে একটু ডিফারেন্ট করা। সবাই কিন্তু ওই হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেক্স লিখে চলে যায় এক্সামিনেশনে, আর আপনি কি করলেন, আপনি পাস্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি এক লাইন করে লিখে গেলেন, তখন আপনার খাতাটা 10টা খাতা থেকে ডিফারেন্ট হয়ে গেল, ডেফিনেটলি আপনার মার্ক 1-1.5 মার্ক বেড়ে যাবে, 1+ থেকে আপনার খাতাটাকে 2+ নিতে পারবেন। তার মানে আপনার টার্গেট হচ্ছে 1+ থেকে আপনার খাতাটাকে 2+ নেওয়া, এবং এটার মেইন কাজ কারিগরি হচ্ছে আপনাকে এই ধরনের কিছু ফাইন স্কোরিং করতে হবে আপনার খাতাটাকে স্যারদের কাছে একটু বেটার প্রেজেন্টেশন করার জন্য। ওকে, তারপর আসেন জেনারেলাইজেশন। এখন জেনারেলাইজেশন আপনি যেটা করবেন অবশ্যই যে লং কোশ্চেনের ক্ষেত্রে ফাইন্ডিংস লিখে আসবেন। সাপোজ মনে করেন যে আপনি শুরু করেন, আমরা কি করি এপিয়ারেন্স দিয়ে শুরু করলেন, এপিয়ারেন্স আপনি লিখলেন যে বাটারফ্লাই র্যাশ আছে, তারপর আছে তাহলে আপনি লিখলেন যে এসএলই, ফিশ লাইক মাউথ এপিয়ারেন্স দিলেন, লিখলেন সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপর হচ্ছে অ্যালোপেশিয়া, আপনি লিখলেন এসএলই, রেড আইটোসিস, তারপর হচ্ছে আপনার প্রপটোসিস দিয়ে আপনি জিপিএ লিখেন,
সাবকনজেন্টিভাল হ্যামোরেজ দিয়ে আপনি ইনফেক্টিভ এন্ডোকার্ডিস লিখেন, এনিমিয়া লিখেন, কোথায় কোথায় থাকতে পারে এনিমিয়া, জন্ডিসটা লিখেন, কোথায় কোথায় থাকতে পারে সাইনোসিস, দিয়ে সবগুলো ফাইন্ডিংসের পাশে একটা করে ডিজিজের নাম লিখে দেন। দিস ইজ জেনারেলাইজেশন। আপনাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব, কিন্তু সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কোশ্চেনটা সবচেয়ে ভালো লিখেছেন হচ্ছে অরুণোভা দাস, খুব সুন্দর লিখেছেন কোশ্চেনটা, ঠিক আছে, খুব সুন্দর লিখেছেন। আরেকজন ভালো লিখেছেন কোশ্চেনটা, ওনার নাম হচ্ছে আমি নামটা নাজনীন ফাতেমা সম্ভবত, নাকি হারলিন ফাতেমা, আমি জানি না, পড়তে পারছি না। যাই হোক, খুব ভালো লিখেছেন আপনারা দুজনে আনসার গুলো, দুইটা খাতা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো তারপর হচ্ছে সিস্টেম এক্সামিনেশন। সিস্টেম এক্সামিনেশন আপনাকে ভাগ করে লিখবেন। মাসকুলোস্কেল সিস্টেম আপনি কি পাবেন? মাল্টিপল জয়েন্ট পেইন, জয়েন্ট সুইলিং, টেন্ডারনেস আমরা কোথায় পাবো? রিউমেটয়েড আর্থ্রাইটিসে পাবো। জয়েন্ট ডিফর্মিটি, জয়েন্ট টেন্ডারনেস উইদাউট ডিফর্মিটি কোথায় পাবো? অ্যাসিলিতে, সিস্টেমিক স্ক্লেরোসিসে। অ্যাবডোমেনে কি পাবো? অর্গানোমেগালি পাবো। কোথায়? অ্যাসিলি রিউমেটয়েড আর্থ্রাইটিসে। স্পিনোগুলা পাবো কোথায়? অ্যাসিলি রিউমেটয়েডিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডিসে। অ্যাসাইটিস কোথায় পাবো? অ্যাসিলিতে পাইতে পারি। নিউরোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, পেরিফেরাল নিউরোপ্যাথি আমি পেতে পারি। তারপর কেনিয়াল না পলসি পেতে পারি। ফান্ডোস্কোপিতে কি পাবেন? প্রতিটা আপনি একটু ভাগ করে করে লেখার চেষ্টা করবেন, তাহলে হবে কি জিনিসটা সুন্দর হবে। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। দয়া করে যখন ইনভেস্টিগেশন চাবে চেষ্টা করবেন ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ভাগ করে লেখার জন্য, ওইটা বেটার মার্ক ক্যারি করে, এবং উইথ ফাইন্ডিংস কিন্তু বলা হচ্ছে আপনাদেরকে। তাহলে যখন ইনভেস্টিগেশন লিখবেন, আপনি ইনভেস্টিগেশন লিখলেন, ফার্স্টে আমরা শুরু করব যদি পিওর নেফ্রোলজির কোনো কেস হয়, আপনি ইনভেস্টিগেশন শুরু করবেন হচ্ছে ইউরিন দিয়ে, আর যদি মিক্সড হয় সবসময় সিবিসি দিয়ে। যেহেতু এটা মিক্স প্যাটার্ন, আমরা সিবিসি দিয়ে শুরু করব। সিবিসি আপনি লিখেন, সিবিসি লিখে পাশে লিখতে হবে ডিক্রিজ হিমোগ্লোবিন কোথায়? আমার অ্যাসিলি রিউমেটয়েড আর্থ্রাইটিসে। ডিক্রিজ ডাব্লিউবিসি কোথায়? ফ্যালটি সিনড্রোমে আরবি থেকে হতে পারে। ডিক্রিজ প্লাটেলেট কোথায় হতে পারে? লিম্ফোপেনিয়া থাকে কোথায়? আমরা জানি অ্যাসিলিতে লিম্ফোপেনিয়া পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে ইএসআর কোথায় বেশি থাকবে? সিআরপি কি থাকবে? ক্রিটিন কোথায়? ক্রিটিন তো এখানে আপনার বেশি থাকবে কোনটাতে? চেস্ট এক্স ইসিজি। তার মানে ইনভেস্টিগেশন গুলো যখন লিখবেন, এই আলোকে পাশে ফাইন্ডিংস আপনাকে লিখে দিবেন। আর ফার্স্ট লাইন সেকেন্ড লাইন যদি ভাগ করতে পারেন তাহলে তো অবশ্যই বেটার, ঠিক আছে। আর স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে প্রতিটার জন্য আলাদা আলাদা। অ্যাসিলির জন্য আপনারা জানেন এএনএ, এনটিডিএস, ডিএনএ, তারপরে এনা প্রোফাইল করি আমরা, স্কিন বায়োপসি, রেনাল বায়োপসি পর্যন্ত যেতে পারি। সিস্টেমিক ভাস্কুলারের জন্য আমরা স্কিন বায়োপসি পর্যন্ত যেতে পারি। এইচএসপির জন্য আমরা স্কিন বায়োপসি করি। সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য আমরা আপনার এসসিএল-70 করি। আর এর জন্য স্পেশাল টেস্টগুলো করি। পিআই এর জন্য ইনফেকশন স্ক্রিনিং করি। সার্কোলোসিসের জন্য আমরা আপনার মন্টুস টেস্ট থেকে শুরু করে তারপর গ্রানুলোমা দেখার জন্য বায়োপসি থেকে শুরু করে সবকিছু আমরা করি। তাহলে আপনি স্পেসিফিক ইনভেস্টিগেশন করলে প্রতিটা ডিজিজ ধরে ধরে সবগুলো লেখার চেষ্টা করবেন। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। এই ধরনের যখন আপনি ম্যানেজমেন্ট লিখবেন, এই ধরনের একটা কোশ্চেন যেখানে অনেকগুলো ডিগ্রি, সবসময় শুরু করবেন হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। তাহলে জেনারেল ম্যানেজমেন্ট আপনি কি হবে? জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যে পেশেন্টের এক নাম্বার শুরু করবেন হচ্ছে পেশেন্ট এডুকেশন দিয়ে। সবসময় জেনারেল মেডিসিন শুরু করেন পেশেন্ট এডুকেশন দিয়ে। তাহলে আপনি শুরু করতেছেন পেশেন্ট এডুকেশন, তারপর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, তারপর হচ্ছে যে প্রেজেন্টিং কমপ্লেইন যদি কোনো কিছু থাকে, যদি কোনো অ্যাড্রেস করতে পারেন সেটা। যেমন এখানে ফটোসেন্সরের জন্য আপনি এখানে কিছু আপনার স্কিনের আপনার আমরা যেটা করি, আমরা কিছু থেরাপি দিয়ে থাকি, অথবা ফটোসেন্সরের জন্য আমরা কিছু সান ব্লকার ইউজ করি, আপনি সেটা দেন। হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারি, সেটা দেন। তাহলে ফটোসেন্সরের জন্য আপনি ওরাল র্যাশের জন্য ওরাল র্যাশ বলছি, আপনি স্কিন র্যাশের জন্য কিছু ট্রিটমেন্ট দিবেন। আফসাল জির জন্য আপনি কিছু ট্রিটমেন্ট দিতে পারেন, এনএসএ দিতে পারেন, অ্যাকর্ডিং টু রেনাল কন্ডিশন আপনি দেন। তারপর হচ্ছে ডেফিনিট ট্রিটমেন্ট, একটা জেনারেল ট্রিটমেন্ট, একটা ডেফিনিট ট্রিটমেন্ট। ডেফিনিট ট্রিটমেন্টের মধ্যে এবার আপনি ভাগ করে লেখেন। ফর অ্যাসিলি আপনি শর্ট করে লিখেন, ফর ক্লাস 1 আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, অ্যাসিলির জন্য একটা, সিস্টেমিক ভাস্কুলারির জন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এইচএসপির জন্য হচ্ছে সাপোর্টিভ থেরাপি, বেশি খারাপের দিকে গেলে রেনাল ইমপ্রুভমেন্ট থাকলে ডায়ালাইসিস, সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য স্পেসিফিক থেরাপি। আপনি এক লাইন করে সবগুলো ট্রিটমেন্ট লিখে দিয়ে আসেন, দেন হচ্ছে লাস্টে ফলো আপ দিয়ে শেষ করেন, ঠিক আছে। তাহলে যদি এইভাবে লিখতে পারেন একটা কোশ্চেন ভাগ করে করে, আমার মনে হয় এখানে আনসারে আপনার 16-17 মিনিমাম 14 থেকে 16 পাওয়া যাবে যদি এরকম গুছাই লিখেন, ক্লিয়ার। তার বেশ কয়েকটা খাতা আমি কইলাম যে আপনারা যেটা করছেন, যে ওই যেটা বললাম হিস্ট্রিটা ভালো লিখছেন, ইনভেস্টিগেশন ভালো লিখছেন তো হিস্ট্রি ভালো লেখেন নাই, হিস্ট্রি ভালো লিখছেন তো ম্যানেজমেন্ট ভালো লিখেন নাই। তাহলে এখন আপনার ডেফিসিয়েন্সি লং কোশ্চেনে কোনটাতে, ওটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ওটা কিন্তু আমি আপনাকে ধরাই দিতে পারবো না। আপনি কোশ্চেন খাতাগুলো লিখেন, আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা একটু দেখার চেষ্টা করি, ওখান থেকে মার্কিংটা দেখার চেষ্টা করেন। অথবা এখন আপনি নিজে নিজে বিলান যে আপনার কোথায়, আমি যে কথাগুলো বললাম এখন খাতাটা দেখেন আপনার আপনার কোথায় ডেফিসিয়েন্সি ছিল, তাহলে সেই হিসেবে আপনি নিজেকে কারেক্ট করেন। আর যদি পরীক্ষা নাই দেন, অনেকের অভ্যাস আছে আমরা পরীক্ষা দেই না, পরীক্ষা না দিলে আপনার এই ভুলগুলো ধরা পড়বে না। পরীক্ষা এই ভুলগুলো আপনি যে এফসিএস ফাইনাল পরীক্ষা পড়বেন, হয় রিটেনে ফেল করবেন বা 1+ নিয়ে পাস করবেন। আর 1+ নিয়ে পাস করলে কখনো এফসিএস পাস করতে পারবেন না। 1+ নিয়ে পাস করে কখনো এফসিএস পাস করতে পারবেন না, ক্লিয়ার। তাহলে রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার নিজের ভুলগুলো ধরাটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। তার জন্য পরীক্ষা দিতে হবে, খাতাগুলো কাটতে হবে, অথবা নিজে নিজে কেটে এটা কারেকশন করতে হবে, ক্লিয়ার। তাহলে 1 নাম্বার ছিল আমাদের এই 1 নাম্বার লং কোশ্চেন। আমরা পরবর্তীতে এটা আপনাদের কোশ্চেন গুলো নিব। আপাতত আমি একবার সবটা শেষ করে দিয়ে যাই, অনেকের কাজ থেকে চলে যেতে চায়, তো সবার রিকোয়েস্ট থাকে যে ভাইয়া একবার শেষ করে দেন, পরে হচ্ছে আমরা আবার সেকেন্ড টাইম আবার যাব। ওকে, আমাদের সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আপনার দেখেন, এখন তো এই যে লং সেগমেন্টে কোশ্চেন গুলো আসা শুরু করছে, সেই জন্য কিন্তু একটু সেগমেন্ট একটু লম্বা করে দেয়া।
কোশ্চেনটা খেয়াল করেন, কোশ্চেন লং হলো আপনি এখন থেকে পড়ার চেষ্টা করবেন, এখান থেকে মেইন ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করবেন। A 23-year-old woman presented with 4 weeks history of swelling around the eyes and both legs and generalized body swelling, মানে একটা অ্যানাসার্কা নিয়ে 4 সপ্তাহের একটা অ্যানাসার্কা। She had history of chronic constipation and poor diet but no fever, recent illness or hematuria. খেয়াল করেন, কিছু ইনফরমেশন আপনাকে দেয়া থাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য, সবসময় মনে রাখবেন। এখন তার একটা ক্রনিক কনস্টিপেশন ছিল, পুয়ার ডায়েট ছিল, এটা ধরে নেন পেশেন্টের পুয়ার ডায়েটটা কি জন্য, একটা ক্রনিক ডিসঅর্ডারের জন্য পেশেন্ট অ্যানোরেক্সিয়া ছিল যে কোনো কারণে, সেখান থেকে একটা পুয়ার ডায়েট থাকতে পারে। ক্রনিক কনস্টিপেশন কেন, পেশেন্ট একটা যখন ইলনেসে ভোগে, সোয়েলিং এ ভোগে, ব্যাড রিডেন হয়ে যায়, তখন ব্যাড রিডেন বা ইমমোবিলাইজেশন হচ্ছে একটা কনস্টিপেশন একটা কারণ হতে পারে, অথবা আলাদা কোনো কারণ থাকতে পারে, আমি ওইদিকে যাব না। নো ফিভার, রিসেন্ট ইলনেস, হ্যামাচুরিয়া, আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা কোনো ইনফেকশন রিলেটেড গ্লোমেরুলোনেফ্রাইটিস না, আপনাকে কিন্তু ক্লিয়ার করে দিল। ফিভার ছিল না, রিসেন্ট ইলনেস ছিল না, হ্যামাচুরিয়াও নাই, তার মানে হ্যামাচুরিয়া নাই মানে আপনি বুঝে যাচ্ছে এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন না। এক্সামিনেশন রিভিউস বাইলেটারাল প্যাডালিডিমা এন্ড মাইল্ড অ্যাসাইটিস। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দেখেন হিমোগ্লোবিন কম, শি হ্যাড হাইপোঅ্যালবুমিনুরিয়া, রিডিউস সিরাম প্রোটিন এন্ড এলিভেটেড টিজি। তো সবগুলো যদি আপনি মিলান, পেশেন্টের হ্যামাচুরিয়া নাই, হাইপোঅ্যালবুমিনুরিয়া আছে, জেনারেলাইজ সুইলিং আছে, পেশেন্ট হচ্ছে টিজি বেশি, তার মানে সবগুলো মিলে দিস ইজ এ প্রেজেন্টেশন অফ কি, নেফ্রাইটিক প্রেজেন্টেশন। আপনি দেখেন খুব সিম্পল কিন্তু জিনিসটা, এটা সিম্পল শুধুমাত্র একটা নেফ্রোটিক প্রেজেন্টেশন, সিম্পল একটা নেফ্রোটিক প্রেজেন্টেশনের একটা পিকচার। তাহলে রাইট ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। তাহলে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে যখন একটা অ্যাডাল্ট পেশেন্ট প্রেজেন্ট করে, একটা নেফ্রোটিক আসলে আমরা হয় এটা প্রাইমারি জিএন অর সেকেন্ডারি জিএন, এটা তো সবার কাছে ক্লিয়ার। একটা পেশেন্ট যখন নেফ্রোটিক প্রেজেন্টেশন নিয়ে আসে, যখন এটা নেফ্রোটিক প্রেজেন্টেশনের কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হয় প্রাইমারি জিএন অর সেকেন্ডারি জিএন। এখন আমরা যদি একটা ইনভেস্টিগেশন করে জিএন কনফার্ম করতে চাই, সিঙ্গেল ইনভেস্টিগেশন দিয়ে জিএন কনফার্ম করতে চাইলে আমার একটাই হলো, সেটা হচ্ছে রেনাল বায়োপসি। অনেকে এখানে 24 আওয়ার ইউটিউবে লিখছেন, এটা সেটা লিখছেন না। সিঙ্গেল ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, ডায়াগনোসিস জন্য আমাকে ডেফিনিট ডায়াগনোসিস জন্য আমাকে রেনাল বায়োপসি করতে হবে। তাহলে ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস হচ্ছে আপনার রেনাল বায়োপসি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা ছিল পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর, এটা তো রিভিশনের পেইড কোশ্চেন, বক্স থেকে আপনি লিখে দিলেন যে এখানে সেক্স, হাইপারটেনশন, প্রোটিনুরিয়া, এলিভেটেড ক্রিয়েটিনিন অফ এট দ্য টাইম পেশেন্ট, রেপিড রেট অফ ডিক্লাইন, আর টিউবেন্ডিশিয়া, ফাইব্রোসিস, অবজারভেশন দ্য রেনাল বায়োপসি। ঠিক আছে, 6টা প্রগনোস্টিক ফ্যাক্টর, এটা তো কনফার্ম। রাইট 6 হিস্ট্রি ইউ ওয়ান্ট টু টেক ফ্রম দ্য পেশেন্ট টু রিচ দ্য ডায়াগনোসিস। 6টা হিস্ট্রি আপনি কি নেবেন, এটা এখানে হচ্ছে অনেকে লিখতে ঝামেলা করছেন যে 6টা হিস্ট্রি আমি কি নিব। খেয়াল করেন, তাহলে এই কোশ্চেনটা আনসারটা কোথেকে লিখতে হবে, আমি জাস্ট বক্সটা আপনাকে দেখাচ্ছি, এটা পড়ার সিস্টেমটা গতদিন আপনাদেরকে কিন্তু আমি বলে গেছিলাম লেকচার নেওয়ার সময়। ডেভিসনের এই বক্সগুলো আপনাকে পড়তে হবে দিস অ্যাসোসিয়েশন থেকে। এই যে অ্যাসোসিয়েশন গুলো আপনাকে খুব ভালো মতো এখান থেকে পড়তে হবে, কারণ এই অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আপনাকে লং কেসে আপনাকে কোশ্চেন করতে হবে, পেশেন্টকে লং কোশ্চেন আপনাকে এক্সক্লুড করতে হবে। তাহলে এখানে দেখেন এটাকে দেয়া আছে কি, নেফ্রোটিক প্রেজেন্টেশন। তাহলে এই ডিজিজ গুলো নেফ্রোটিক প্রেজেন্টেশন নিয়ে আসে মিনিমাম চেঞ্জ ডিজিজ, এফএসজিএস, আর হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এই তিনটে হচ্ছে আপনার নেফ্রোটিক প্রেজেন্টেশনের ডিজিজ। এছাড়া যেটা আসতে পারে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আসতে পারে। তো বয়স যেহেতু কম, আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা ধরছি না এখানে, তবে টাইপ 1 ডায়াবেটিস দিয়ে হতে পারে, সেটা ডিফারেন্ট। তাহলে আপনি হিস্ট্রি নেবেন কিসের, এখানে হিস্ট্রি নিতে হবে এই অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার গুলো আছে কিনা সেটা, মানে সেকেন্ডারি জিএন হিসেবে। তাহলে পেশেন্টের আমরা মেইনলি চিন্তা করব অ্যাডাল্ট এজে আমাদের মেইন প্রেজেন্টেশন আমরা জানি হয় এফএসজিএস না হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আর আমরা জানি যে ইয়াং এজের হচ্ছে মিনিমাম চেঞ্জ ডিজিজ। যেহেতু পেশেন্টের বয়স হচ্ছে 23, তাহলে আমাদের ফার্স্ট ডিডি হবে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অর এফএসজিএস, সাথে মিনিমাম চেঞ্জ ডিজিজ ও অ্যাডাল্ট ভার্সন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে আমি হিস্ট্রি নেব কি, আমি হিস্ট্রি নেব পেশেন্টের এই ড্রাগ হিস্ট্রি নিব, পেশেন্টের ড্রাগ হিস্ট্রির মধ্যে এই পেনিসিলামিন, গোল্ড এগুলো পাইছে কিনা, পেশেন্টের হেপাটাইটিস বি এর কোনো হিস্ট্রি আছে কিনা, ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা, মেলিগনেন্সি, পেশেন্টের কোনো সলিড অর্গান কোনো মেলিগনেন্সি আছে কিনা, পেশেন্টের কোনো, যেহেতু ফিমেল পেশেন্ট, এসএলইর কোনো ফিচার আছে কিনা, পেশেন্টের আমি হিস্ট্রি নিব যে কোনো এইচআইভি ইনফেকশন অথবা পেশেন্টের হিরোইন অ্যাবিউজ মানে হচ্ছে ড্রাগ অ্যাবিউজের কোনো হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের ওবিসিটি আছে কিনা, ক্রনিক হাইপারটেনশনের কোনো হিস্ট্রি আছে কিনা, এখান থেকে দেখেন হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি, পেশেন্টের লিউকেমিয়া, লিম্ফোমার কোনো হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের অ্যাট্রোপি জাতীয় কোনো ফিচার আছে কিনা। তাহলে এই সবগুলো হিস্ট্রি কার জন্য নিব, এই নেফ্রোটিক প্রেজেন্টেশনে। তাহলে একই সাথে মনে করবেন না আপনাদের লং কেসে যদি কোনো কেস পড়ে, লং কেস যেটা নেফ্রোটিক প্রেজেন্টেশন, নেফ্রোটিক সিনড্রোম যদি কোনো লং কেস পড়ে, তাহলে আপনাকে কিন্তু রোগীকে এই সবগুলো কোশ্চেন করতে হবে। এখানে কিন্তু এই প্র্যাকটিসটা আপনাদেরকে এখানে আমি করানোর চেষ্টা করছি। এটা রিটেনও আসতে পারে, লং কেসে তো আপনাকে অবশ্যই থাকবে, এবং থাকলে আপনাকে এই সবগুলো জিনিস আপনি এক্সক্লুড করবেন যে এই ধরনের অ্যাসোসিয়েটেড ফিচার কোনো পেশেন্টের আছে কি না, ক্লিয়ার কিনা।
একই সাথে নেফ্রাইটিক প্রেজেন্টেশনে যদি কোনো আসে সেখান থেকে এই অ্যাসোসিয়েশন গুলো আপনাকে কোশ্চেন আকারে বের করতে হবে। তাহলে ডেভিডসন থেকে এই বক্সের এই অ্যাসোসিয়েশন গুলো দয়া করে এইভাবে পড়ে নেবেন, তাহলে দেখবেন যে পরীক্ষা লিখতে আপনার অনেক সুবিধা হবে। ঠিক আছে? এবং অস্পিতেও কি করবে আপনাকে, যদি একটা অস্পি আপনাকে সাজানো হয়, আপনাকে জিএন এর ফিচার দিয়ে আপনাকে প্যাচে এইচআইভি ইনফেকশন দিয়ে দিবে। এখান থেকে আপনাকে ডিফারেন্সিয়াল নিতে হবে এফএসজিএস, ডায়াগনোস করতে হবে এফএসজিএস। একটা পেশেন্টের অ্যাটোপি প্রেজেন্টেশন, অ্যাটোপি থাকবে, সাথে হচ্ছে আপনার নেফ্রোটিক প্রেজেন্টেশন, আপনার ডায়াগনোস হবে মিনিমাম চেঞ্জ ডিজিজ। একটা পেশেন্টের হেপাটাইটিস বি ইনফেকশন থাকবে, সাথে হচ্ছে নেফ্রোটিক প্রেজেন্টেশন, আপনি ডায়াগনোস করবেন মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। ক্লিয়ার? তাহলে এইভাবে দেখেন আপনাকে এই অ্যাসোসিয়েশন গুলি দিয়ে অস্পিতে কোশ্চেন আসতে পারে, অ্যাসোসিয়েশন দিয়ে রিটেন কোশ্চেন আসতে পারে। এই অ্যাসোসিয়েশন থেকে আপনাকে লং কেসের ক্ষেত্রে পেশেন্টের ডিফারেন্সিয়াল গুলো বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় এই বক্সটা একটু এইভাবে পড়েন, আমাদের আপনাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। সেকেন্ড কোশ্চেন ছিল হোয়াট ডু ইউ মিন বাই ফ্রাইলিটি, ডিসেবিলিটি এন্ড মাল্টিমরবিডিটি। এটা ডেভিসনের পেইড কোশ্চেন, যে এটা রিসেন্টলি আসে নাই কিন্তু আসার মতো একটা কোশ্চেন, আতিক স্যারের খুব প্রিয় একটা কোশ্চেন, যে ফ্রাইলিটি, ডিসেবিলিটি এন্ড মাল্টিমরবিডিটি আপনি কি বুঝেন। তাহলে এটা আপনাদের ক্লাসে ডিটেইলস বলা হয়েছে। ফ্রাইলিটি মানে হচ্ছে পেশেন্টের, আমরা বয়স্ক মানুষদের যেটা হয় যে ওদের স্ট্রেস নেয়ার বা যে কোনো ইনফেকশন ট্যাকেল দেওয়ার ক্যাপাসিটি থাকে খুব লো, যে জন্য মাইনর ইনফেকশনে তারা কাবু হয়ে যেতে পারে, যেমন কোভিডে তারা খুব বেশি কাবু হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে ফ্রাইলিটি, মানে তার এবিলিটি খুব কম কোনো কিছু, কোনো একটা ডিজিজের সাথে ফাইট করার। ডিসেবিলিটি মানে হচ্ছে এস্টাবলিশ লস অফ ফাংশন, একটা পেশেন্ট স্ট্রোক হয়ে একটা পাশ প্যারালাইসিস হয়ে গেল, সেটা হচ্ছে ডিসেবিলিটি। অথবা একটা পেশেন্ট ডায়াবেটিস থেকে ব্লাইন্ড হয়ে গেল, এটা হচ্ছে ডিসেবিলিটি। আর মাল্টিমরবিডিটি হচ্ছে প্রেজেন্স অফ মাল্টিপল ডায়াগনোসিস, একটা পেশেন্ট হাইপারটেনশন, ডায়াবেটিস, সিকিডি, বাট পেশেন্ট ওভারঅল ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে। তার মানে মাল্টিমরবিডিটি মানে হচ্ছে পেশেন্টের অনেকগুলো ডায়াগনোস থাকবে, কিন্তু অনেকগুলো ডায়াগনোস থাকার পরও পেশেন্ট কিন্তু স্টেবল, সুস্থ থাকতে পারে অথবা খারাপও থাকতে পারে। তাহলে ফ্রাইলিটি, ডিসেবিলিটি এন্ড মাল্টিমরবিডিটি, এই তিনটা ডিফারেন্স এবং একটা করে উদাহরণ লিখে দিবেন। ঠিক আছে? আর অনেকে ফ্রাইলিটি স্কোর লিখছেন, সেটা আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কিভাবে ফ্রাইলিটি স্কোর দিয়ে আমরা মেজার করে থাকি। তারপর কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা আমি জানি না কেন আপনারা ঝামেলা করছেন, অনেকে ঝামেলা করছেন, যে 48-year-old man presented to emergency department and complaints of new onset chest pain on exertion. Chest pain on exertion ছিল। ওকে, he has a history of tobacco use and hypercholesteremia and type 2 diabetes mellitus and chronic renal disease. Baseline creatinine ছিল 1.7। ঠিক আছে? Baseline serum creatinine ছিল 1.7। সেখানে বলে দিয়েছে he has a chronic renal disease, সিকিডি কিন্তু বলা আছে এখানে। He undergoes coronary catheterization with successful drug-eluting stent placement with 80% stenosis, তার মানে একটা তার কাছে স্টেন্টিং করা হয়েছে। His serum creatinine হচ্ছে level increased to peak of 2.4 at 36 hours after the percutaneous intervention. Baseline ছিল 1.7, পেশেন্টের সিকিডি পেশেন্ট, বেসলাইন 1.7, প্রসিডিউর করা হলো তাকে একটা স্টেন্টিং। আমরা জানি যে একটা স্টেন্টিং করতে হলে তাকে অনেক ডাই দিতে হয়, সেই ডাই দেওয়ার 36 ঘন্টা পর তার ক্রিটিন হয়ে গেল 2.4। আমরা জানি 0.3 বেড়ে গেলে সেটাকে একেই বলা হচ্ছে। ওকে, তাহলে 36 ঘন্টা পর মানে 48 ঘন্টার মধ্যে, ডাই দেওয়ার 48 ঘন্টার মধ্যে যদি ক্রিটিনিন রেজ করে, আমরা সেটাকে বলি কি, কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি। তাহলে আপনাকে যদি বলা হয় এই কেসের ডায়াগনোসিস কি, আপনি সরাসরি লিখতে পারেন যে কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি, এভাবে লিখতে পারেন। আর কেউ যদি এভাবে লিখেন একেআই ডিউ টু কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি অন সিকিডি, তার পেশেন্টের সিকিডি তো আগে থেকে আসি আমার, তাহলে একেআই অন সিকিডি। একেআই কেন? একেআই ডিউ টু কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি। আপনি দুভাবে কিন্তু আনসার লিখতে পারেন। ক্লিয়ার? আপনি দুইভাবে লিখতে পারেন। অনেকে হচ্ছে কি লিখছেন, অর্ধেক লিখে আসছেন, একেআই অন সিকিডি লিখছেন, একেআই কেন লিখেন নাই। অনেকে হচ্ছে লিখছেন যে কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি, সিকিডিটা আনেন নাই। তাহলে ফুল ডায়াগনোসিস তাহলে আপনাকে এখানে লিখবেন যে একেআই অন সিকিডি, একেআই অন সিকিডি, একেআই এর পাশে লিখেন কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি, অর একেআই ডিউ টু কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি অন দ্য টপ অন সিকিডি। তাহলে হচ্ছে ফুল ডায়াগনোসিস। তাহলে বাকি জিনিসগুলো তো আমি আপনাদেরকে সবাইকে সুন্দর করে দেখাই দিয়েছি, যে প্রিভেন্টিভ মেজার দেখেন, প্রিভেন্টিভ মেজার এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ডেভিসনে যতটুকু লেখা আছে ততটুকু লিখেন যে আমি আইসোটোনিক স্যালাইন দিব, কতটুকু দিব, ডিউরিং প্রসিডিউর 250 ml পার আওয়ার দিব, তারপর হচ্ছে পেশেন্টের মেটফর্মিন থাকলে ওমিট করব, অ্যানাসিটাল সিস্টেন দিব, পেশেন্টের কোনো রিস্ক যদি হাই থাকে তাহলে আদার মেথডে চলে যাব। আমি চেষ্টা করব আইসোসমোলার লো ডোজে কন্ট্রাস্ট ইউজ করার জন্য, যেহেতু পেশেন্ট সিকিডি পেশেন্ট। ক্লিয়ার? তাহলে প্রিভেনশনের জন্য সিকিডি পেশেন্টদেরকে, তার আগে আমার ফার্স্ট কথা হচ্ছে যে একটা সিকিডি পেশেন্ট থেকে আমরা কন্ট্রাস্ট দিব কি দিব না, খেয়াল করেন জিনিসটা দেখেন, সিকিডি পেশেন্ট থেকে কন্ট্রাস্ট দেওয়াটা ঠিক হলো কি হলো না। ডেফিনেটলি সিকিডি পেশেন্টদেরকে আমরা কন্ট্রাস্ট দিতে পারবো যদি কোনো লাইফ সেভিং প্রসিডিউর হয়। যদি অল্টারনেটিভ কিছু না থাকে, লাইফ সেভিং, যেমন পিসিএইচ হচ্ছে তার লাইফ সেভিং, 80% স্টোন হয়েছে, সেই জন্য কিন্তু আমরা সিকিডি পেশেন্ট থেকে কন্ট্রাস্ট দিতে পারবো লাইফ সেভিং প্রসিডিউরে উইথ দিস প্রিভেন্টিভ মেজার্স। তাহলে এই প্রিভেন্টিভ মেজার গুলো আমরা নিতে পারতাম এই পেশেন্টের ক্ষেত্রে। তাহলে আরেকটা জিনিস এখানে এক্সট্রা যোগ করবেন, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো কন্ট্রাস্ট এজেন্টটা যেন লো ডোজে দেওয়া যায়
এবং আইসোসমোলার দেওয়া হয়, ঠিক আছে, এবং রেনল ফ্রেন্ডলি কিছু কন্ট্রাস্ট পাওয়া যায়, সেই রেনল ফ্রেন্ডলি কন্ট্রাস্টগুলো ইউজ করবো, প্রিভেনশনে কয়েকটা ইউজ করবেন। ক্লিয়ার? এরপর যেটা আসছে দেখেন কোশ্চেন, এটাতে আপনারা অনেকে ঝামেলা করছেন যে হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট। এখন আপনার কাছে চাওয়া হচ্ছে হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট। এখন আপনি যদি এই ম্যানেজমেন্টে এই কয়েকটা কথা লিখে দিয়ে চলে আসেন ট্রিটমেন্টে, তাহলে কি হবে? অনেকে এই তিনটা, আমার ৩টা শব্দ লিখে দিয়ে আসছেন। এটা তো কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি ম্যানেজমেন্ট এজ এ হোল ইন শর্ট। কিন্তু এটা তো একটা কেস অফ একেআই অন সিকিডি। খেয়াল করেন, দিস ইজ এ কেস অফ একেআই অন সিকিডি। তাহলে আপনাকে অবশ্যই এখানে একেআই এর ফুল ম্যানেজমেন্ট লিখতে হবে। আপনাকে এখানে অনেকেই জায়গাটা ভুল করছেন, আপনাকে একেআই এর ফুল ম্যানেজমেন্ট লিখতে হবে, না তো আপনাকে ৩ দিবে না। আপনি মার্কেট ডিস্ট্রিবিউশন দেখেন, মার্কে দেওয়া ছিল কি ম্যানেজমেন্টে ৩ মার্ক। তাহলে এইখানে যে ম্যানেজমেন্ট দেওয়া আছে এই ৩ লাইনের জন্য আপনাকে ৩ মার্ক দিবে? এই ৩ লাইনের জন্য আপনাকে ৩ মার্ক দিবে না। আপনাকে একের ফুল রিজনিং দিতে হবে। পেশেন্টের সল্ট কি হবে আমরা জানি, ফ্লুইড ইনটেক কতটুকু দিব, ইউভলিমিক হলে আগে ভলিউমে দিব, হাইপোভলিমিক হলে ভলিউম রিপ্লেস করব, হাইপারভলিমিক হলে ফ্লুইড রেস্ট্রিকশন করব, পেশেন্টের সল্ট রেস্ট্রিকশন করব, পেশেন্টের প্রোটিন কি করব, একে হলে প্রোটিন কিছু আমরা রেস্ট্রিক্ট করে দেই, হাইপারক্যালেমিয়া হলে সেটা চিকিৎসা করব, এসিডিসি হলে চিকিৎসা করব, পেশেন্টের নিউট্রিশন ইনটেকটা ঠিক করব, একটা পিপিআই দিয়ে থাকবো, ঠিক আছে? তাহলে আপনি এই কথাগুলো কিন্তু সব লিখতে হবে আপনাকে, এই কেয়ারফুল ম্যানেজমেন্ট। তারপর লাস্টে লিখতে হবে ইফ দেয়ার ইজ ইন্ডিকেশন অফ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আই উইল ডু রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ফর দিস পেশেন্ট। কারণ অনেক পেশেন্ট দেখবেন কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথির অনেক পেশেন্ট আমরা পাই যাদেরকে আমাদেরকে আলটিমেটলি হিমোডায়ালিসিস করতে হয়। তাহলে আপনি হিমোডায়ালিসিসের ইন্ডিকেশন গুলো এখানে লিখে দিবেন। তাহলে আপনি যখন এইভাবে ফুল আনসারটা লিখবেন, তাহলে আপনি এই আনসারটাতে আপনি ফুল মার্ক পাবেন। কিন্তু আপনি যদি এইখান থেকে প্রিভেনশন আর ট্রিটমেন্টে ২ লাইন ২ লাইন করে ৪ লাইন লিখেন, আপনি ফুল মার্ক এখানে পাবেন না। তাহলে এই কেয়ার ফুল ম্যানেজমেন্ট লিখবেন। আর যেহেতু পেশেন্ট একটা সিকিডি পেশেন্ট, আপনি সিকিডি বাকি ম্যানেজমেন্ট গুলো আপনি এখানে লিখে দিবেন। যেহেতু পেশেন্ট আগে থেকে সিকিডি ডায়াগনোস কেস, তাহলে সিকিডি বাকি ম্যানেজমেন্ট লিখতে তো আপনার অসুবিধা নেই কোনো। পেশেন্টের হাইপারটেনশন কন্ট্রোল করব, ডিসলিপিডিমিয়া ট্রিটমেন্ট করব, পেশেন্টের হচ্ছে যদি কোনো সিকিডি কোনো রিভার্সিবল কজ থাকে সেটা আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করব, পেশেন্টের হচ্ছে আপনার যদি কোনো সিকিডি কমপ্লিকেশন থাকে সেগুলো চিকিৎসা করব, আপনি সব লিখতে পারেন, ভ্যাকসিনেশন থেকে শুরু করে এভরিথিং আনতে পারেন। বাট ট্রিটমেন্টটা হাইলাইট করবেন হচ্ছে এই কেয়ার ট্রিটমেন্টটা, ঠিক আছে? এরপর আমাদের কোশ্চেন ছিল, দেখেন এই কোশ্চেনটা আপনারা অনেকেই ঝামেলা করছেন। এখানে এই কোশ্চেন গুলো ট্রিকি কোশ্চেন। কোশ্চেনটা ছিল a 55-year-old man was referred to coronary angiography because of chest pain, breathlessness and headache. তার একটা coronary angiography PCI করা হয়েছে কেন? due to chest pain, breathlessness and headache. The patient had uncontrolled systemic arterial hypertension for 15 years. 15 বছর ধরে তার আনকন্ট্রোল হাইপারটেনশন, তার হচ্ছে একটা এমআই এর হিস্ট্রি দিচ্ছে অথবা ইসকিমিক হার্ট ডিজিজের হিস্ট্রি দিচ্ছে, ট্রিটেড বিটা ব্লকার, ডায়াবেটিস, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ডিসপাইট দ্য থেরাপি অন ফিজিক্যাল এক্সামিনেশন ব্লাড প্রেশার হচ্ছে স্টিল রেজড 185/120 উইথ নো ডিফারেন্স ইন টু আর্ম, দুইটা হাতে কোনো ডিফারেন্স নাই। আপনাকে কিছু ভাস্কুলারিস্ট টাকা আছে, এগুলো আপনাকে এক্সক্লুড করে দিয়ে যাচ্ছে। হি হ্যাজ নো হিস্ট্রি অফ ডায়াবেটিস এন্ড হি ইজ এ স্মোকার, সেটা স্মোকার বা তার কোনো ডায়াবেটিসের হিস্ট্রি নেই। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দেখেন ক্রিটিন হচ্ছে রেজড 1.9, পটাশিয়াম 5.4, সোডিয়াম 133, ব্লাড প্রেশার হচ্ছে 88, হার্ট রেট হচ্ছে 88, চেস্ট রেডিওগ্রাফি হচ্ছে তার অ্যানলাস কার্ডিয়াকশিলুটি, ওকে, হয়তো কার্ডিওমেগালি ছিল সামথিং কিছু। কোশ্চেন গুলো খেয়াল করেন, হাউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস, রাইট ডাউন দ্য প্যাথোলজি অফ ব্লাড রেজ ব্লাড প্রেশার, হোয়াট ফাইন্ডিংস ডু ইউ অ্যাকসেপ্ট ইন আল্ট্রাসোনোগ্রাম, হাউ উইল ট্রিট দ্য পেশেন্ট। আপনি সবসময় যেটা করবেন, এখন যে লং কোশ্চেন গুলো দিচ্ছে, লং কোশ্চেন থেকে যদি আপনি কনফিউজ থাকেন ডায়াগনোসিস নিয়ে, দয়া করে কোশ্চেন গুলো পড়বেন। কোশ্চেন পরে একটা ক্লু নিয়ে চেষ্টা করবেন, এখানে কি সিঙ্গেল ডায়াগনোসিস না মাল্টিপল ডায়াগনোসিস। তাহলে আপনাকে যখন বলা হয় হাউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস এন্ড রাইট ডাউন দ্য প্যাথোফিজিওলজি, প্যাথোফিজিওলজি তো মাল্টিপল ডিজিজের চাইবেন, আপনাকে একটা ডিজিজ ইউজুয়ালি সবগুলো কোশ্চেন পরে আপনার এটা মনে উচিত যে এখানে একটা ডায়াগনোসিসের উপর পেশেন্টটা ডিপেন্ড করতেছে, স্যাররা একটা ডায়াগনোসিস চাচ্ছে, কোশ্চেন থেকে আপনাকে নিতে হবে। তার মানে ক্রনিক আনকন্ট্রোল হাইপারটেনশন উইথ রেনাল ইম্পারমেন্ট, এই হচ্ছে কেস। সাথে হচ্ছে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজের একটা হিস্ট্রি আছে, মানে আদার ভাস্কুলার রেজিস্ট্যান্স বা ভাস্কুলার ডিজঅর্ডার হিস্ট্রি আছে। এই সবগুলো যদি আপনি মিলান, এখানে দেখেন 55 ইয়ার্স, 15 বছর ধরে আনকন্ট্রোল হাইপারটেনশন, সবগুলো মিলালে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস আসবে, সেটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে কি পলিসিস্টিক, যেহেতু রেনাল ইম্পারমেন্ট আছে, আপনাকে এখানে পলিসিস্টিক কিডনি জানতে পারি কিনা। আপনি তর্কের খাতিরে এখানে পলিসিস্টিক কিডনি জানতে পারেন, হ্যাঁ ঠিক আছে, সবকিছু মিলানো যায়, পলিসিস্টিক কিডনি, রেনাল ইম্পারমেন্ট থাকতে পারে, পেশেন্টের আনকন্ট্রোল হাইপারটেনশন থাকতে পারে। বাট কোশ্চেন গুলো যখন আপনি তাকাবেন যে পেশেন্টের প্যাথোফিজিওলজি অফ রেড ব্লাড প্রেশার, সেটা রেনাল আর্টারি দুইটা কিন্তু দুই রকম। আর রেনাল আর্টারি আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ হলে ডেফিনেটলি আপনাকে পেশেন্টের একটা অ্যাবডোমিনাল মাস, অ্যাবডোমিনাল কোন একটা কমপ্লেইন আপনাকে বলা থাকবে, অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ কিছুটা বলা থাকবে। তার মানে এডিপি কিডনি কোনো না কোনো কিছু আপনাকে এখানে ক্লু দেওয়া থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো ক্লু দেওয়া নেই। যেহেতু এখানে আমরা জানি যে
রেনাল আর্টারি স্টেনোসিসের কিছু ফিচারের মধ্যে একটা ছিল কি ডিফিকাল্ট টু কন্ট্রোল ব্লাড প্রেশার, একটা এখানে মিলে যায়। প্রেজেন্স অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, দুইটা মিলে যায়। প্রেজেন্স অফ আদার আপনার ভেসেলে কোনো ডিজঅর্ডার থাকতে পারে, একটা এমআই হিস্ট্রি পেশেন্ট দিচ্ছে। তাহলে এই সবগুলো মিলালে এখানে আপনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস আসবে হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। কিভাবে কনফার্ম করব আমরা? সিটি এনজিওগ্রাফি অথবা এমআর এনজিওগ্রাফিতে আমরা করতে পারি। তারপর হচ্ছে প্যাথোফিজিওলজি কি, মনে রাখবেন একটা প্যাথোফিজিওলজি পরীক্ষা থাকবে। আমরা জানি এখানে প্যাথোফিজিওলজি হচ্ছে যে রেনাল পারফিউশন প্রেশার কমে যাবে যেহেতু স্টেনোসিস, রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হবে, এনজিওটেনসিন 2 সিক্রেশন হবে, যেখান থেকে আসলে ভ্যাসোকনস্ট্রিকশন করে আমার পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে থাকবে এবং একই সাথে অ্যালডোস্টেরন সিক্রেশনও বেড়ে যাবে। তারপর আল্ট্রাসোনোগ্রামে কি পাবো আমরা? এসিমেট্রিক্যাল কিডনি সাইজ পাবো। ট্রিটমেন্ট হচ্ছে কি, আমরা ইউজুয়ালি যেটা বলি মেডিকেল থেরাপি দিচ্ছে কোথায়, আমরা এন্টিপ্যারাসিট ড্রাগ দিব এসিনিব অথবা এআরবি দিয়ে, ঠিক আছে? সরি, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা প্রেফার করি এখানে। তারপর হচ্ছে আমরা লো ডোজ অ্যাসপিরিন দিয়ে থাকি। আর সাথে হচ্ছে যে সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা এনজিওপ্লাস্টি করতে পারি অথবা স্টেন্টিং করতে পারি। এই হচ্ছে ফুল চিকিৎসা, বাকিটা আপনারা মোটামুটি বই থেকে জানবেন। লাস্ট কোশ্চেন ছিল শর্ট কোশ্চেন, হাউ উইল ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ হাইপোক্যালিমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই ভালো লিখেন নাই, যে একটা পেশেন্ট আমার যখন আসবে, আমি আপনাদের কিন্তু এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে যে ইনভেস্টিগেশন কিভাবে করতে হবে, খুব সুন্দর করে কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি এগুলো। তো ডিফারেন্সিয়ালগুলো মোটামুটি এখানে আপনাদের চলে আসছে, যে আমরা জানি যে এটা দুই ধরনের কারণ হতে পারে। একটা হচ্ছে প্রথম দিকে যদি যান উইথ হাইপারটেনশন উইথ নর্মোটেনশন, দুইভাবে আপনি ভাগ করতে পারেন। আর যদি চান যে আপনি সবগুলো একসাথে লিখবেন, আপনি একসাথে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাও একটা খাতা আছে, খুব ভালো লিখছেন, আমি সেই খাতাটা আপনাদেরকে এখানে এটাও পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে ডায়াগনোস গুলো হচ্ছে আমরা জানি যে প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, অ্যালডোস্টেরনিজম, এই কজগুলো সব আসবে। তাহলে কন সিনড্রোম, কুশিং সিনড্রোম, গ্লুকোগয়েড থেরাপি, রেনাল আর্টারি স্টেনোসিস, বার্টার জিটেলম্যান লিডেল সিনড্রোম, কিছু ড্রাগ থেরাপি, ভমিটিং, এনজিওস্পিরেশন, এই সবগুলো কাজ এখানে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এরপর ইনভেস্টিগেশন গুলো চেষ্টা করবেন আপনার প্রতিটা ডিজিজ ওয়াইজ যদি লিখতে পারেন সেটাও ভালো, যে আমি প্রতিটা ডিজিজের ইনভেস্টিগেশন লিখবো সেটা, অথবা একটা ফ্লো চার্ট আকারে যদি লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন, যে হাইপোক্যালিমিয়া থাকলে রেনাল লস আছে কিনা আমি দেখবো, যদি রেনাল লস থাকে তাহলে এইভাবে যাব, রেনাল লস না থাকলে জিআই ট্র্যাক্টের দিকে আমি চলে যাব। ড্রাগ ইউজ, নন রেনাল কজের মধ্যে হচ্ছে ড্রাগ ইউজ মানে লেস দেন 50, রেনাল কজ মানে হচ্ছে লেস দেন 50 যদি মিলিমোল পার ডে এক্সক্রিশন হয়, ডিভিশন সম্মত 20 দেয়া আছে, 20 to 30 দেয়া আছে, যেটাই থাকুক, সেক্ষেত্রে হচ্ছে আমার ভমিটিং, এনজিওস্পিরেশন, ডায়োটিস ড্রাগ চলে আসবে। আর যদি ইউরিনারি লস হয়, সেখান থেকে আপনি তখন যে পেশেন্টের ব্লাড প্রেশার রেজ অর নট, সেদিক দিয়ে যে মেটাবলিক অ্যালকালোসিসটা কিভাবে, অ্যালডোস্টেরন, রেনিন, এগুলো কনসেন্ট্রেশন করে এভাবে একটা ফ্লো চার্ট দিয়ে আপনি দিতে পারেন। ঠিক আছে, আমি খাতার আপনাদেরকে সবাইকে পাবলিশ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ পিডিএফটা, ওখানে খুব সুন্দর করে লেখা আছে দেখবেন। তাহলে ইনভেস্টিগেশনটা চেষ্টা করবেন লেখার এইভাবে। আর শুরুতে যে কথাটা বলছি, যখনই আপনার কোনো একটা কোশ্চেন থাকবে হাউ উইল ইনভেস্টিগেট, দয়া করে কথাটা উঠাবেন যে মাই প্ল্যান অফ ইনভেস্টিগেশন উইল বি গাইডেড অ্যাজ পার ক্লিনিক্যাল হিস্ট্রি এন্ড এক্সামিনেশন ফাইন্ডিংস, এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন, এটা অনেক উল্লেখ করেন নাই, যে মাই প্ল্যান অফ ইনভেস্টিগেশন উইল বি গাইডেড অ্যাজ পার ক্লিনিক্যাল হিস্ট্রি এন্ড এক্সামিনেশন ফাইন্ডিংস, এটা লিখলে আপনার স্যাররা খুব খুশি হবে এই লাইনটা দিয়ে। ঠিক আছে, আর বাকিগুলো গতানুগতিক আপনি লিখতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি মনে করেন যে আপনি এভাবে লিখবেন যে হ্যাঁ আমি ইউরিনারি পটাশিয়াম করবো ফার্স্টে, লো হলে একরকম, হাই হলে একরকম, ইউরিনারি ক্লোরাইড করবো যেখান থেকে ভমিটিং দেখবো, তারপর হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম করবো ডায়াবেটিস টেস্ট করার জন্য, অথবা আপনার আপনার ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন দিয়ে বাটা জিনেমেন্ট করবো, সোডিয়াম দিয়ে আমি হাই না লো সেটা দিয়ে করবো, রেনিন লো হলে আমি একদিকে যাব, অ্যালডোস্টেরন লো না হয়ে যাবো, আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো একটা মডেল আনসার আপনাদেরকে পিডিএফ আকারে দিব, আপনারা একটু দেখে নেবেন, আপনি এইভাবে লিখতে পারেন, আমার মনে ভালো একটা আনসার হবে ইনশাআল্লাহ। এটা দরকার নেই, অনেক সময় এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে সিকিডি পেশেন্টদের হাইপারক্যালিমিয়া কেন হয়। ঠিক আছে, দেখে নিন, আপনাদেরকে এটা দিয়ে দিব যে কেন সিকিডি পেশেন্টদের হাইপারক্যালিমিয়া হয়। ওকে, তারপর অসপিয়ান আইউই মোটামুটি ভালো করছেন সবাই, একটাতে সবাই খুব ঝামেলা করছেন, এইটাতে অনেকে ঝামেলা করছেন, অনেকে ঝামেলা করছেন। দেখেন, স্টাডি দ্য সিটি স্ক্যান অফ 60-year-old মেল এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেন গুলো কি? ডিসক্রাইব দ্য সিটি স্ক্যান, হোয়াটস ইউর ডায়াগনোসিস, 5 হিস্ট্রি, টেক দ্য পেশেন্ট, 6 জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, রাইট নেম অফ 2 নিউ ড্রাগ ইউজ টু ট্রিট দিস কন্ডিশন। এখন দেখেন, এটা দেখে অনেকে যেটা হচ্ছে কি, যে আপনার এখানে সিটি এমআরআই তে আপনাদের ডিফারেন্ট একটা ক্লাস হবে, সেখানে আরো ভালো ডায়াগনোস করবেন। এটাতে দেখে বুঝতে পারছেন দিস ইজ কিডনি, দিস ইজ আপনার লেফট কিডনি। তাহলে লেফট কিডনিটা আপনি দেখেন যে লেফট কিডনির সাইজটা দেখেন, আমরা যদি নরমাল সিটি স্ক্যান চিন্তা করি, সাইজটা হচ্ছে অনেক এনলার্জড, অনেক এনলার্জ। ঠিক আছে, এখন এই ছবিটা দেখেন, আপনারা যেটা ঝামেলা করছেন, এই ছবিটা দেখেন, খেয়াল করেন একটু, দিস ইজ এডিপি কিডনি, দেখেন দিস ইজ সিস্ট, একটু বোঝার চেষ্টা করেন, আমরা যে সিস্টিক লিশন, মাল্টিপল সিস্টিক লিশন, আর দিস ইজ হাইপোটেন্স লিশন, দেখেন খেয়াল করেন, দিস ইজ এ হাইপোটেন্স লিশন, দিস ইজ এ হাইপোটেন্স লিশন, দিস ইজ এ হাইপোটেন্স লিশন। এই দুইটা সিস্ট এবং হাইপোটেন্স লিশন আপনাকে একটু দেখে চিনার আলাদা করতে হবে। সিস্টের একটা ডেফিনিট মার্জিন থাকে,
আপনি যখন সিস্ট পাবেন দেখেন একটা ডেফিনিট মার্জিন এখানে আপনি পাবেন, ডেফিনিট একটা মার্জিন পাবেন আপনি এখানে, কিন্তু এখানে দেখেন কোনো ডেফিনিট কিন্তু মার্জিন নাই, ক্লিন কাট কোনো মার্জিন নাই, খেয়াল করে দেখেন এটা একটা হাইপোটেন্স লিশন, এখানে দেখেন একটা হাইপোটেন্স লিশন, আর দিস আর দ্য সিস্ট। তাহলে এই দুইটা কিন্তু দয়া করে কেউ আপনাকে আলাদা করা শিখতে হবে, এটা এটা ভুল করলে হবে না। এটা পরীক্ষায় অনেকেই আপনারা এই কোশ্চেনটা এডিপি কেটে লিখে আসছেন, পরীক্ষায় কিন্তু একটা সেগমেন্ট ভুল হয়ে যাবে। তারা যারা লিখছেন তাদেরকে দয়া করে এডিপি কেটে এরকম ছবি অনলাইন থেকে যে অনেকগুলো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে ডিসক্রাইব করি এই ছবিটাকে, তাহলে হচ্ছে ফার্স্ট আসবে যে সিটি স্ক্যান অ্যাবডোমেন শুইং এনলার্জ লেফট কিডনি, মাল্টিপল হাইপোটেন্স লিশন ইন রাইট কিডনি এন্ড লিভার, সরি লেফট কিডনি হবে, লেফট কিডনি এন্ড লিভার। এখানে খেয়াল করেন যে এই লিভারে কিন্তু লিশন চলে আসছে, লিভারের লিশন, অনেকে শুধু রেনাল লিশন লিখছেন, এই লিভারের লিশন দেখেন, এই যে লিভারের লিশন দেখেন, তার মানে এনলার্জ কিডনি, হাইপোটেন্স লিশন ইন দ্য রেনাল, এন হচ্ছে এখানে লিভারে, তার মানে রেনাল সেল কার্সিনোমা উইথ হেপাটিক মেটাস্টাসিস অথবা ডিফিউজ হেপাটিক মেটাস্টাসিস, আপনি যেভাবে লিখেন। তাহলে আমরা হিস্ট্রি নিব কি? হিস্ট্রি নিব হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, হেমাচুরিয়া, মাস ইন দ্য অ্যাবডোমেন, ওয়েট লস, ফিভার, প্রেজেন্টেশন অফ প্যারালিসিস আছে কিনা, পেশেন্টের স্মোকিং, অবেসিটি, হাইপারটেনশন ছিল কিনা, অকুপেশনাল কোনো এক্সপোজার হিস্ট্রি ছিল কিনা, হেরিডিটারি কোনো ডিসঅর্ডার ছিল কিনা। তাহলে রেনাল সেল কার্সিনোমার যে ফিচার গুলো আছে সেই রিলেটেড আমি কিছু হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এক্সামিনেশন জেনারেশনে কি পাবো? এনিমিয়া, জন্ডিস, ক্লাবিং, কোলিনিকিয়া, লিম্ফ নোড, হাইপারটেনশন, রেজ টেম্পারেচার, ইডিমা, ঠিক আছে? অথবা এগুলো হচ্ছে জেনারেলাইজেশন ফাইন্ডিংস, খেয়াল রাখবেন। অনেকে আনসারে রেনাল ব্রুই লিখছেন, আপনি রেনাল ব্রুইতে আমি এখানে দেখবো না, ওটা তো অ্যাবডোমেনের জন্য। তাহলে যখন যেটা লিখবেন দয়া করে একটু কোশ্চেন পড়ার চেষ্টা করবেন, আপনার কি চাচ্ছে খেয়াল করেন। এখানে চাচ্ছে 6 জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস, পরীক্ষার সময় কোশ্চেন পড়তে খুব সতর্ক থাকবেন। কি চাচ্ছে? 3 অসকালটেটরি ফাইন্ডিং, 2 ফাইন্ডিংস ইন পালপেশন, এভাবে কিন্তু সারা ভাগ করে দেয়। সুতরাং খুব সতর্কতার সাথে কোশ্চেন পড়বেন যেন কোনোভাবে ভুল না হয়। আর 2 নিউ ক্লাস অফ, একটা হচ্ছে আপনারা, আমরা জানি সাইনেটিনিক, আর একটা হচ্ছে আপনার এমটোনিন ইনহিবিটর অথবা টাইরোসিন কাইনেস ইনহিবিটর, এই দুইটা ক্লাস আপনার নতুন ড্রাগ ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অস্পি ছিল, এটা অনেকেই ভুল করছে, 90% এটাকে আপনারা পলিসিটি কিনে লিখে আসছে। আর এই ছবিটা তো পরিষ্কার, এরকম একটা ছবি কিন্তু ডেভিসনও আছে, তার মানে ডেভিসনের ছবিগুলো আপনারা খুব ভালো মতো দেখেন নাই, খেয়াল করে দেখবেন ডেভিসনে কিন্তু এরকম খুব সুন্দর ছবি আছে একটা। ওকে, আইইউ ছিল, আইইউটা আমি কেন জানি না, আপনাদেরকে আমি গত শেষ ক্লাসে কিন্তু আমি একটা আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়ে দিছি, আমার মনে হয় ওইটা আপনারা ঠিক মনোযোগ দিয়ে পড়েন নাই। ওই কোশ্চেন গুলি কিন্তু আমি আবার এখানে তুলে দিছি, কাছাকাছি কোশ্চেন, মানে আমি চাচ্ছিলাম যে কয়েকটা, এটাই মেইন কমন ফর্মুলা, আইইউ এর মেইন কোশ্চেন হচ্ছে এটাই, একটা কোশ্চেন থাকলে। সুতরাং আমি চাচ্ছিলাম যে আপনারা একটু এটার সাথে একস্টমোস্ট হয়ে যান, যে 22তম এডিশনে ডেভিসনের পেজ গুলো পড়ে ফেলেন। আমি জানি না আপনারা পড়ছেন কিনা, মনে হয় না, কারণ আপনাদের লেখার ধরন দেখে আমার মনে হয় না যে আপনারা আমার লেকচার শিটের এই একটা সলভ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সলভটা নিশ্চয়ই আপনারা পড়েন নাই। কোশ্চেন ছিল কি, একটা পেশেন্ট, জিএন এর পেশেন্ট, আপনার কাছে আসছে রেনাল ইম্পেয়ারমেন্ট প্রোটিনুরিয়া নিয়ে, পেশেন্টের রেনাল বায়োপসি লাগবে, পেশেন্ট করতে যাচ্ছে, পেশেন্ট পার্টি করতে যাচ্ছেন, আপনি কি করবেন? আমরা জানি পেশেন্টের বয়স হচ্ছে 26 বছর, তাহলে 26 বছর হচ্ছে অ্যাডাল্ট, তাহলে এখানে পেশেন্টের অটোনমি বলে একটা কথা আছে, যে পেশেন্ট অটোনমিকে আমি এখানে বেস্ট চয়েস দিব, তার মানে পেশেন্টকে রেনাল বায়োপসি করব। তবে একই সাথে আমি পেশেন্টের পার্টিকেও বুঝাবো, কাউন্সিলিং করবো, কারণ তার দে আর পার্ট অফ দিস ট্রিটমেন্ট। তাহলে এখানে হচ্ছে পেশেন্টস অটোনমিকে আমি রেসপেক্ট করবো, আনসার ফুল আনসার কি হবে? আই উইল রেসপেক্ট পেশেন্টস অটোনমি এন্ড ডু রেনাল বায়োপসি, এটা ফার্স্ট আনসার। এটার সাথে আপনি সাপ্লিমেন্টারি লিখবেন সেম টাইমে, আই উইল এনরিচ দ্য পেশেন্ট উইথ এডিকুয়েট নলেজ অফ, সাফিসিয়েন্ট নলেজ অফ রেনাল বায়োপসি ফর দিস পেশেন্ট, আপনি আমার ফার্দার কাউন্সিলিং করবেন, ঠিক আছে? তাহলে দিস উড বি ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড হচ্ছে হোয়াট আর দ্য লিগাল রেস্ট্রিকশন, এটা মুখস্থ করেন, কেন জানি না আপনারা, আমি আপনাদেরকে সাপ্লাই করে দিলাম, মুখস্থ করেন আপনারা। 3টা ক্ষেত্রে লিগাল রেস্ট্রিকশন, আমি অটোনমি নিব না পেশেন্টের, যদি বয়স কম হয়, 18 বছরের নিচে হয়, পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে, পেশেন্ট যদি মেন্টালি ইনক্যাপাসিটেড থাকে, এই 3টা কন্ডিশনে পেশেন্ট যদি কনসেন্ট দেও, পেশেন্টের কনসেন্ট আমি নিব না, পেশেন্টের গার্ডিয়ানের কনসেন্ট আমি নেওয়ার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে পেশেন্ট যদি ডিসিশন মেক করতে না পারে, তখন আমি কি করব? তাহলে একটা পেশেন্ট আনকনসিয়াস, পেশেন্টের একটা রেনাল বায়োপসি লাগবে ইমার্জেন্সি ভাবে, আমি কি করব? আমি চেষ্টা করব পেশেন্টের পার্টির সাথে যোগাযোগ করার জন্য, যদি পেশেন্ট পার্টি বা পেশেন্টের গার্ডিয়ান পেয়ে যায়, তাদের থেকে আমি কনসেন্ট নিব। এখন মনে করেন একটা সিচুয়েশন, পেশেন্টের কোনো কনসেন্টও নাই, কোনো গার্ডিয়ান নাই, তখন আপনি কি করবেন? তখন ওই কন্ডিশনটাকে বলা হয় বেনিফিসিয়েন্স, মানে আই উইল ডু ফর দ্য বেস্ট অফ পেশেন্ট, এটাকে বলা হয় বেনিফিসিয়েন্স। আপনি জানেন মেডিকেল ইথিক্সে কিন্তু ছিল। তার মানে আমি তখন আমার নিজে ডিসিশন নিব পেশেন্টের জন্য কোনটা ভালো, তাহলে পেশেন্টের জন্য রেনাল বায়োপসি ভালো, আমি রেনাল বায়োপসি করে দিব। 4 নম্বর কোশ্চেন দেখেন, যে কখন ট্রুথ টেলিংটা আমরা করব, একটা পেশেন্টের ডায়াগনোসিস, একটা পেশেন্টের রোগ সম্বন্ধে বা এই ধরনের কোনো প্রসিডিউর সম্বন্ধে রোগীকে বলবো কি বলবো না, 2টা কন্ডিশনে বলতে বলা যাবে না। একটা হচ্ছে পেশেন্ট যদি নিজে না চায় যে আমাকে কিছু বলার দরকার নেই, আমার যা বলার আমার গার্ডিয়ানকে বলবেন, তাহলে আপনি পেশেন্টকে কোনো বিষয়ে এই ট্রুথ টেলিং এর দরকার নেই। অথবা যদি পেশেন্ট সিভিয়ার ডিপ্রেসিভ ইলনেসে ভোগে,
যে এই ধরনের একটা ক্রনিক ডিজিজের নাম শুনলে পেশেন্ট সুইসাইড করতে পারে, পেশেন্টের সাইকোলজিক্যাল ডিসঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেক্ষেত্রে পেশেন্টকে ট্রুথ টেলিং বলার কোনো দরকার নাই। দেখেন এই কোশ্চেনগুলো বেনিফিসিয়েন্স, ম্যালফিসিয়েন্স, তারপর হচ্ছে আপনার অটোনমি, এই জিনিসগুলো ঘুরে ফিরে কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করছি। দয়া করে 22তম ডেভিসন এডিশনের মেডিকেল ইথিক্স চ্যাপ্টারটা একদম মুখস্থ করে ফেলেন, নাহলে কিন্তু কোশ্চেনটা আপনার আনসার করতে পারবেন না। 2 নম্বর অপশন যেটা ছিল এটা পেইড কোশ্চেন সবার জন্য, যে কমন কোশ্চেন ছিল যে রিকারেন্ট ফল ছিল আনএবল টু কম হার হেয়ার, শি হ্যাড রিকারেন্ট ইউরেটিক ইনফেকশন। আর হচ্ছে আপনার এখানে, তো আমি কোশ্চেনটা আপনার সিনারিও গত ক্লাসে আমি বলে দিয়েছি, যদি কোনো একটা পেশেন্টের কোনো ক্লিনিক্যাল সিনারিওতে মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, দেখেন বায়োকোনেট কম, সাথে হাইপোক্যালিমিয়া থাকে, হাইপারক্লোরিমিয়া থাকে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে আনলেস আদারওয়াইজ প্রুভ দিস ইজ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। টাইপ 1 না টাইপ 2 আপনি বুঝবেন কিভাবে? টাইপ 1 টাইপ 2 বুঝতে হলে আপনাকে আদার সিনারিওগুলো দেখতে হবে। পেশেন্ট একটা রিকারেন্ট ইউরিনেটিক ইনফেকশন হিস্ট্রি দিচ্ছে, তাহলে ইউরিন ইনফেকশন হতে পারে কিভাবে? তার স্ট্রাকচার কোন কিডনি ডিজিজ আছে। আমরা জানি স্ট্রাকচারাল কিডনি ডিজিজগুলো বেশিরভাগ পাওয়া যাচ্ছে পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই যদি কোনো কারণে পেশেন্টের কোনো স্ট্রাকচারাল ডিজিজ, রেনাল স্টোন হতে পারে, নেফ্রোলিক ক্যালসিনোসিস হতে পারে, অথবা আমরা জানি পেশেন্টগুলো অস্টিওমেলাইসিনে প্রেজেন্ট করে। তাহলে হোয়াট ইজ দ্য রিজন অফ এ সিম্পটম? অনেকে এটাকে লিখছেন হাইপোক্যালিমিয়া, রিকারেন্ট ফল এবং আনএবল টু কম ভিসিআর। রিকারেন্ট ফল এন্ড কম ভিসিআর, রিকারেন্ট ফল কম্পিউটার মেইন কারণ কিন্তু হাইপোক্যালিমিয়া না লিখে বেটার হচ্ছে লিখবেন অস্টিওমেলাইসিয়া। আমরা দেখবেন যে অস্টিওমেলাইসিয়ার যে রেভিশনে রিউমাটোলজি চ্যাপ্টারটা খোলেন, আজকে রিউমাটোলজি চ্যাপ্টারটা খুলে অস্টিওমেলাইসিয়া চ্যাপ্টারটা খোলেন, অস্টিওমেলাইসিয়ার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে লিখবেন, সুন্দর করে লেখা আছে ফিচার্স অফ প্রক্সিমাল মায়োপ্যাথি। তার পেশেন্ট রিকারেন্ট ফল আর হচ্ছে আনএবল টু কম, এই দুইটা যদি একত্রে বলতে চান তারপর লিখেন হাইপোক্যালিমিয়া এন্ড অস্টিওমেলাইসিয়া, দুইটাই লিখেন, অথবা শুধু অস্টিওমেলাইসিয়া লিখলে হবে, কিন্তু অস্টিওমেলাইসিয়ার কথাটা আপনাকে আনতে হবে, মানে প্রক্সিমাল মায়োপ্যাথির জন্য এখানে হয়। নাম্বার 2 ফার্স্ট ডায়াগনোসিস, তাহলে হচ্ছে টাইপ আপনার প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটা মোটামুটি আপনারা সবাই লিখছেন, এখানে কোনো সমস্যা হয়নি। বাকিগুলো হিস্ট্রিও সবাই লিখছেন, এই ব্যাপারে এখানে খুব বেশি সমস্যা কারো হয় নাই, এখানে মোটামুটি সবাই ভালোই লিখছেন, ঠিক আছে। 2 আদার সিম্পটম শি মেড হেড, এখানে পেশেন্টের লো এন্ড পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে, পেশেন্টের হচ্ছে জেনারেল উইকনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা পেশেন্টের আদার যে ডিজিজের কারণে হতে পারে সেই ডিজিজ যে কোনো সিম্পটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। 5 হিস্ট্রি হচ্ছে এই বক্স থেকে মোটামুটি আপনারা নিয়ে আসতে পারেন যে পেশেন্টের 5 হিস্ট্রির মধ্যে হচ্ছে এই কন থেকে যে পেশেন্টের অটোইমিউন কোন ডিজিজের মধ্যে অ্যাসিলিক কোনো ফিচার ছিল কিনা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে 5 হিস্ট্রি, অনেকে যেটা করছেন শুধু অ্যাসিলির 5টা সিম্পটম দিয়ে চলে আসছেন, ওরাল আলসারেশন, ফটোসেনসিটিভিটি, জয়েন্ট পেইন দিয়ে অ্যাসিলির 5টা ফিচার দিবেন না, এটা হবে না। আপনাকে প্রতিটা ডিজিজ সম্বন্ধে একটা করে হিস্ট্রি লিখতে হবে। আপনি একটা লিখেন পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা লিখলেন, অ্যাসিলির সবগুলো ফিচার দিয়ে লিখলেন একটা, 2 ড্রাই মাউথ ড্রাই আই ছিল কিনা, শোগিন সিনড্রোমের একটা, হাইপারগ্লোবিউলিমিয়ার জন্য একটা, ড্রাগ এবং টক্সিনের জন্য একটা, ড্রাগের জন্য একটা। আপনি ভাগ করে লিখবেন কোনো এক্সপোজার আছে কিনা, পেশেন্টের লিথিয়াম অ্যামফিটামিনের কোনো এক্সপোজার আছে কিনা, কোনো ইন্ডাস্ট্রিয়াল তার অকুপেশন থেকে কোনো এক্সপোজার আছে কিনা, শোগিন সিনড্রোম ফিচার আছে কিনা, অ্যাসিলি ফিচার আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে কিনা। 5টা হিস্ট্রি 5টা কারণ থেকে আলাদা লিখবেন। কেউ যদি মনে করেন যে অ্যাসিলির 5টা হিস্ট্রি লিখে দিলাম, 5টা হিস্ট্রি নিলাম, তাহলে কিন্তু আপনি 1 মার্ক পাবেন। খেয়াল করবেন, আপনাকে 5টা হিস্ট্রি চেয়েছে, 5টা ডিজিজ থেকে 5টা কারণ লিখতে হবে। শুধু অ্যাসিলির 5টা কারণ লিখলে আপনি মার্ক পাবেন 1, অনেকে একজন মার্ক কম পাইছেন এই কোশ্চেনে, ঠিক আছে। তাহলে মোটামুটি আর আদার কি ফিচার একসাথে পেতে পারেন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, সিউডো ফ্র্যাকচার আর নেফ্রোক্যালসিস পেতে পারেন, এটা দেয়া গেল এখানে। লাস্ট অসপি যেটা ছিল এটা তো খুব সোজা, যে পেশেন্টের জেনারেলাইজ সুইলিং, প্রোটিনুরিয়া, হেমাচুরিয়া, ডিক্রিজ C3 C4। তাহলে ডেভিসনে তো মোটামুটি এটা দেয়াই আছে যে 4টা কারণ যদি আপনি জানেন যে PIGN, SLE, MPGN, ইনফেকশন করে স্কাইগ্লোবিউলিনিয়া, আমরা জানি এই 4টা হচ্ছে কারণ ডিক্রিজ C3 C4 এর, ডেভিসনের বক্সে দেয়া আছে। তাহলে সেই বক্সের আলোকে আপনি হিস্ট্রিগুলো 4টা হিস্ট্রি, 4টা এক্সামিনেশন, 4টা ইনভেস্টিগেশন এখান থেকে আশা করি লিখতে পারবেন। এটা না লিখার বা না পারার আশা করি কোনো কারণ নাই, ঠিক আছে, এটা সবাই পারবেন আশা করি। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমার সলভ কোশ্চেন, দুইটা কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। এখন শুধু একটা কোশ্চেন আনসার দিয়ে যাই। একটা আপু ওই দিন আমাকে কোশ্চেন করলেন যে এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য, ওই জিনিসটা একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি যে সিকিডি এমবিটি, একটু খেয়াল করেন কনসেন্ট্রেশনটা, ওই দিন তো ফার্স্ট লেকচারে যে তাড়াহুড়ো ছিল ডিটেইলস বলা যায়নি। সিকিডি এমবি ক্ষেত্রে যে কথাটা আমি বলে আসছিলাম আবারও বলছি যে সিকিডি এমবিডির ক্ষেত্রে দুইটা কন্ডিশন হয়, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরোইডিজম, একটা হচ্ছে এডেনামিক বোন ডিজিজ। খেয়াল করেন সিকিডিতে ইউজুয়ালি কি হয়, সিকিডিতে কনিক কিডনি ডিজিজে ক্যালসিয়াম কমে যায়, ফসফেট বেড়ে যায়। খেয়াল করেন ক্যালসিয়াম কমে গেল, ক্যালসিয়াম কমে যায়, ফসফেট বেড়ে যায়। যদি ক্যালসিয়াম কমে যায়, ফসফেট বেড়ে যায়, তাহলে হচ্ছে পিটিএস রিলিজ হয়। এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরোইডিজম, সবাই জানেন আপনারা। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরোইডিজমের কারণে বেশি বেশি পিটিএস রিলিজ হবে, প্যারাথাইরয়েড রিলিজ হবে। প্যারাথাইরয়েডের কারণে বোন ফর্মেশন এবং বোন ডেস্ট্রয়টা বারবার হবে, রিপিটেডলি হবে। এটাকে বলা হচ্ছে হাই টার্নওভার ডিজিজ। তাহলে হাইপারপ্যারাথাইরোইডিজম বোন ডিজিজের আরেক নাম হচ্ছে হাই টার্নওভার বোন ডিজিজ। ওকে,
আর যদি কোনো পেশেন্টের আপনারা যদি ক্যালসিয়াম যেটা করেন, সিকিডি পেশেন্ট পাইলেই একদম একটা ডাইক্যালট্রল প্লাস লিখে দিবেন, ক্যালসিয়াম লিখে দিবেন, তার পিটিএসও দেখি না, তার হচ্ছে আমরা ক্যালসিয়ামও দেখি না, ফসফেটও দেখি না। আমরা ইউজুয়ালি পিটিএস 300 উপরে না গেলে, 250 থেকে 300 উপরে না গেলে ডাইক্যালট্রল ইউজ করি না, করব না। আমরা মাথায় রাখবেন আমাদের টার্গেট হচ্ছে 79 বা 80 হচ্ছে নরমাল ভ্যালু পিটিএস এর, 79 থেকে 130 বা সামথিং। কিন্তু আমরা ইউজুয়ালি 300 উপরে না গেলে আমরা ডাইক্যালট্রল ইউজ করি না। এখন আপনি ডাইক্যালট্রল দিয়ে দিলেন, ক্যালসিয়াম নরমাল, তাকে ক্যালসিয়াম দিলেন, তাহলে ক্যালসিয়াম যদি বেশি হয় তখন আর পিটিএস রিলিজ হতে পারে না, এই আপনার এক্সিসটা নষ্ট হয়ে যায়, তখন পিটিএসটা নরমাল অথবা লো হয়ে যায়। তাহলে পিটিএস যদি লো হয়, পিটিএস এর নরমাল ফাংশন হচ্ছে বোনে টার্নওভার করানো, তাহলে পিটিএস যদি লো হয়ে যায় বোনে টার্নওভার হয় না, সেটাকে বলা হচ্ছে এইডাইনামিক বোন ডিজিজ। ঠিক আছে, তাহলে এইডাইনামিক বোন ডিজিজ যদি থাকে পেশেন্টকে আমরা ক্যালসিয়াম এবং পিটিএস দেওয়ার ব্যাপারে খুব সাবধান থাকবো। এবং এইডাইনামিক বোন ডিজিজের ক্ষেত্রে ডেভিসনের একটা রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে, দেখবেন ওখানে কিন্তু লেখাই আছে হাইপার ভিটামিনোসিস, হাইপার ক্যালসিমিয়া, ওখানে লেখাই আছে। তাহলে লো টার্নওভার মানে হচ্ছে পেশেন্টের যদি ক্যালসিয়াম নরমাল থাকা বেশি থাকে, সাথে ফসফেট নরমাল বেশি থাকে, বাট পিটিএসটা লো অথবা নরমাল থাকবে, এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাই টার্নওভার আর লো টার্নওভার। এটা একটা আপু জানতে চাইছিলেন। আর একটা আপু জানতে চাইছিলেন হচ্ছে আপনার যে ইরেথ্রোপয়েটিন নিয়ে। ইরেথ্রোপয়েটিন নিয়ে খুব ডিটেলস আপনাদের দরকার নেই, তবে এতটুকু মনে রাখবেন যে ইরেথ্রোপয়েটিন দুইটা আছে, একটা শর্ট অ্যাক্টিং একটা লং অ্যাক্টিং। ঠিক আছে, শর্ট অ্যাক্টিং বলছে ইরেথ্রোপয়েটিন আলফা এন্ড বিটা, আর লং অ্যাক্টিং যেগুলো এখন আসে মিরসেরা একটা আসছে। ঠিক আছে, আমরা মিরসেরাটা ইউজ করি হচ্ছে 15 ডেজ ইন্টারভ্যাল, দেন হচ্ছে মান্থলি ইন্টারভ্যাল আমরা ইউজ করতে পারি। আর শর্ট অ্যাক্টিং গুলো আমরা উইকলি ইউজ করি। ডোজটা হচ্ছে 80 থেকে 120 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, 80 থেকে 120 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। ঠিক আছে, এভাবে আমরা ডোজটা হিসাব করি। আমরা ইউজুয়ালি উইকলি ডোজটা দিয়ে থাকি, সাবকিউটেনিয়াসলি দেওয়া যায়, আইভি দেওয়া যায়, আমরা এই দুইটা যে কোনো একটা ফর্মেট ইউজ করি। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমার সলভ ক্লাস আর যে একটা কোশ্চেন আপনাদের ছিল। এখন যদি আজকে সলভ ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর সলভ যেটা বললাম পিডিএফটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে নাকি প্লিজ? জি আশিক ভাই, একটা কোশ্চেন ছিল। স্টেশন স্টেশন ভাইয়া আইইউতে আসসালামু আলাইকুম ভাই। কোশ্চেনটা ছিল, আইইউতে যে কোশ্চেনটা ছিল যে 3 নাম্বার, ইফ দিস পেশেন্ট ডাজ ল্যাক অফ ডিসিশন মেকিং ক্যাপাসিটি হোয়াট শুড দ্য ডক্টর ডু। এখন এই ক্ষেত্রে যদি এরকম হয় যে আমাদের পেশেন্টের বেনিফিশিয়েন্সির জন্য আমাদেরকে বায়োপসি করতে হবে, কিন্তু পেশেন্টের পার্টি নিষেধ করতেছে বা মানা করতেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? পেশেন্ট এটার আনসারটা হচ্ছে যখন পেশেন্ট ডিসিশন দিতে পারবে না জি তখন তার গার্ডিয়ান হচ্ছে, তার মেইন কনসেন্ট দিবে হচ্ছে তার পেশেন্ট গার্ডিয়ান, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা ছিল। তখন কিন্তু আমি বেনিফিসিয়েন্স দেখবো না, তখন আমি পেশেন্ট পার্টি থেকে কনসেন্ট নিব। তারা যদি দেয় আমি করব, তারা যদি না দেয় আমি করব না। সাপোজ মনে করেন যে ব্যাপারটা এরকম হতে পারে, একটা পেশেন্টের ডায়ালাইসিস দরকার, তাহলে এরকম লাইফ সেভিং কন্ডিশন তাকে ডায়ালিস দিতে হবে। এখন পেশেন্ট আনকনশিয়াস, পেশেন্টকে রাস্তা থেকে উঠে নিয়ে আসা হলো, তারপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ওখান থেকে র‍্যাবডোমাইনালাইসিস হয়ে এখন তো পেশেন্ট আমার ডায়ালিস দিতে হবে। ঠিক আছে, এখন পেশেন্টের পার্টি থেকে আমি জিজ্ঞেস করবো যে আমার এরকম একটা ডায়ালিস লাগবে, আমরা কি ডায়ালিস দিব কি দিব না। পেশেন্ট পার্টি বললো যে ঠিক আছে আপনি দেন অথবা দেন না, ওরা যেটা বললো আমরা সেটাই করব। এখন দেখা গেলো রাস্তা থেকে নিয়ে আসলো কিন্তু পেশেন্ট কোনো পার্টি এখনো এসে পৌঁছাতে পারে নাই, বাট পেশেন্টের কন্ডিশন হচ্ছে ক্রিটিক্যাল। আমি পেশেন্টের পার্টি কনসেন্ট আমি খোঁজ করে আমি তাকে কোনো পেশেন্টের গার্ডিয়ান আমি পাইনি, অ্যাটেন্ডেন্স পাওয়া যাচ্ছে না, তখন আমি কি করব? তখন হচ্ছে পেশেন্টের বেস্ট যেটা ভালো হয় সেটার জন্য আমি কাজ করব, ওটাকে বলা হচ্ছে বেনিফিসিয়েন্স। ক্লিয়ার? ওই কন্ডিশনটা কিন্তু বেনিফিসিয়েন্স। তখন হচ্ছে আমি কি করব, আমি দেখবো পেশেন্টের ডায়ালাইসিস না দিলে পেশেন্টের লাইফ এন্ডেঞ্জার, আমি তাকে ডায়ালাইসিস দিয়ে দিব। ঠিক আছে, এটা কখন? যখন পেশেন্টের কোনো গার্ডিয়ান থাকবে না, কেউ থাকবে না অ্যাটেন্ডেন্স, তখন হচ্ছে বেনিফিসিয়েন্সের কোশ্চেন আসবে। ক্লিয়ার? জি থ্যাংক ইউ। ওকে, জি আপু কি যেন বলছিলেন? জি ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার কয়েকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি সিকিডির ক্ষেত্রে ওই ড্রাগ ট্রিটমেন্ট, সিকিডি বোন মিনারেল ডিজিজের ক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া প্লাস হাইপারফসফেটিমিয়া প্লাস হাইপারপ্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে কি ড্রাগ দিব? আর ওই পেশেন্টের যদি নরমাল ক্যালসিয়াম থাকে, হাইপারফসফেটিমিয়া থাকে, হাইপারপ্যারাথাইরয়েডিজম থাকে, সেক্ষেত্রে কি দিব? আর শুধু হাইপারফসফেটি মানে এই ধরনের যদি কোনো সিনারিও বেস কোয়েশ্চেন থাকে, আমি কোন ড্রাগটা কোন সময় দিব? যেমন যদি ক্যালসিয়াম মোর দেন 9.5 লেস দেন 9.5 এই ধরনের একটা জিনিস আছে, ওই ক্ষেত্রে বলা হচ্ছে যে আর্গো কি জানি আলফা ক্যালসিডল দিয়ে দেওয়া যাবে যদি ক্যালসিয়ামটা 9.5 এর নিচে থাকে। আবার আরেকটা ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো জায়গায় আর্গো পলিক্যালসিফেরলটা দেওয়া যায় না। এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতেন। আমি খুব সিম্পল করে দিই। হ্যাঁ, মানে আপনি যে সারা যতটুকু আপনাকে জিজ্ঞেস করতে পারবে বা চেম্বারে বা আপনার ফ্যামিলিতে যেগুলো পাবেন আমি সিনিয়র গুলো আপনাকে বলে দিই। তিনটা জিনিস আপনি খেয়াল করেন, খাতা লিখেন। একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ফসফেট,
আরেকটা সাউন্ড হচ্ছে ক্লিয়ার আপনার না। একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ফসফেট, আরেকটা হাইপোক্যালসিমিয়া, হচ্ছে আপনার পিটিএস। হাইপারফসফেটেমিয়া, আমি আমি বল- হাইপারপ্যারাথাইরয়েড। আমি আমাকে বলতে দেন, আমি শেষ করি। একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে পিটিএস, তিনটা জিনিস। ঠিক আছে, আমার সিনারিও কি কি হতে পারে? আমার একটা সিনারিও, যেটা কমন যে সিনারিও আপনারা পাবেন, সেটা হচ্ছে পেশেন্টের ক্যালসিয়াম থাকবে কম, ফসফেট হচ্ছে বেশি, পিটিএস হচ্ছে বেশি, 300-র বেশি। তাহলে এটা হচ্ছে আমার কমন সিনারিও সিকিটির ক্ষেত্রে, যে পেশেন্টের ক্যালসিয়াম কম, ফসফেট বেশি, পিটিএস বেশি। তাহলে আমাকে পেশেন্টকে কি করতে হবে? ক্যালসিয়াম বাড়াতে হবে, ফসফেট কমাতে হবে, পিটিএস কমাতে হবে। তাহলে ক্যালসিয়াম আর ফসফেটটাকে আমরা একত্রে ট্রিট করি কিভাবে? আমরা ফসফেটটা বেশির জন্য ফসফেট বাইন্ডার ইউজ করি। ফসফেট বাইন্ডার আমি লেকচারে দেখবেন দেয়া আছে, একটা স্লাইডে দেয়া আছে, দেখবেন ফসফেট বাইন্ডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যালসিয়াম বেসড, একটা হচ্ছে নন ক্যালসিয়াম বেসড। ক্যালসিয়াম বেসড ফসফেট বাইন্ডার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এসিটেট। খেয়াল করেন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যার ক্যালসিয়াম কম, ফসফেট বেশি, তাকে আমরা কি দিব? ক্যালসিয়াম বেস ফসফেট বাইন্ডার দিব, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম এসিটেট খাবার পরে। তাহলে দিলে কি হবে? যেহেতু এখানে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম আছে, তাহলে যে পেশেন্টের ক্যালসিয়াম কম, তার ক্যালসিয়ামটা কি হবে? বেড়ে যাবে। আবার ফসফেট বেশি, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এসিটেট ফসফেট বাইন্ডার হিসেবে কাজ করবে, তাহলে ফসফেট কমে যাবে। দুইটা পারপাস আমার সার্ভ হয়ে গেল। তখন দেখলাম পেশেন্ট পিটিএস হচ্ছে 300-র বেশি, তাহলে এই পেশেন্টের পিটিএস এর জন্য আমি তাকে ডাইক্যালটোল দিয়ে দিব, কোলিক্যালসিফেরল দিয়ে দিব। ঠিক আছে, আর যদি পিটিএস নরমাল থাকতো তাহলে আমি তাকে কিছু দিতাম না, শুধু ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এসিড দিয়ে আমি ছেড়ে দিতাম। পিটিএসটা 300, 250 থেকে 300 পর্যন্ত আমরা অ্যালাউ করে থাকি। এটা একটা সিনারিও। 2 নম্বর মনে করেন যে আরেকটা সিনারিও আপনি পাইলেন, যেটা পেশেন্টের ক্যালসিয়াম নরমাল, ফসফেট হচ্ছে বেশি, পিটিএস হচ্ছে আপনার নরমাল। সাপোজ মনে করেন নরমাল অথবা বেশি। ইউজুয়ালি ক্যালসিয়াম নরমাল হলে পিটিএসটা নরমালি আমরা পাই, ইউজুয়ালি নরমাল পাই। তাহলে দেখেন পেশেন্টের ক্যালসিয়াম নরমাল, পিটিএসও নরমাল, শুধু ফসফেট বেশি। তাহলে এই পেশেন্টকে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম এসিটেট দিই, তাহলে কি হবে? তার ক্যালসিয়াম ফসফেট কমে যাবে, কোনো সন্দেহ নেই, বাট ক্যালসিয়াম তো বেড়ে যাবে, হাইপারক্যালসিয়াম হয়ে যাবে। সিকিডি পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় হচ্ছে ক্যালসিফিকেশনের জন্য। কিভাবে? ক্যালসিয়াম এবং ফসফেটের একটা কমপ্লেক্স তৈরি করে, ক্যালসিয়াম ফসফেট কমপ্লেক্স, ওইটা বিভিন্ন ভেসেলে জমা হয়ে ক্যালসিফাইলিসিস করে পেশেন্টগুলো মারা যায়। তাহলে এই পেশেন্টকে আমি ক্যালসিয়াম বেস ফসফেট বাইন্ডার দিতে পারবো না, যেহেতু ক্যালসিয়াম নরমাল। তাহলে ওর জন্য আমার চুজ করতে হবে নন ক্যালসিয়াম বেস ফসফেট বাইন্ডার, যেমন সেভেলামার হাইড্রোক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা টক্সিসিটি করে বেশি সিকিডি পেশেন্টের ক্ষেত্রে, এই জন্য আমরা ইউজ করবো পেশেন্টের ক্ষেত্রে সেভেলামার হাইড্রোক্লোরাইড অথবা ল্যান্থেনাম কার্বনেট। এই দুইটা জায়গায় যে কোনো একটা ড্রাগ, এখানে ক্যালসিয়াম নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার প্রচলিত সিনারিও। ক্লিয়ার? যদি পিটিএস 300-র উপরে 250 থেকে 300 বেশি থাকে, তাহলে আমি ডাইক্যালটোল দিব, কোলিক্যালসিফেরল দিব, আর যদি না থাকে আমি দিব না। একদম পরিষ্কার হিসাব। এইটুকুর মধ্যে থাকেন, এইটুকুর মধ্যে থাকেন। এরপরে যে কিছু হিসাব নিকেশ আছে, ওগুলা খুব কমপ্লিকেটেড, ওইটা আমার মনে হয় পরীক্ষার জন্য ওদিকে আপনার যাওয়ার কোনো দরকার নেই। টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কোন সিনারিও বেস, যেটা টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম? আচ্ছা আমি বলি। এখন হচ্ছে আপনার অসপিতে দুইটা সিনারিও থাকতে পারে, যে একটা সিকিডি পেশেন্ট ক্যালসিয়াম হচ্ছে মনে করেন যে দেয়া হলো 8 মিলিগ্রাম, ফসফেট দেয়া থাকলো হচ্ছে 9 মিলিগ্রাম বেশি, পিটিএস দেয়া থাকলো হচ্ছে আপনার 250, সাপোজ মনে করেন 350 সাপোজ। তাহলে হাইপোক্যালসিমিয়া দেয়া আছে পেশেন্টের, পিটিএস লেভেলটা বেশি। আমরা জানি সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে কি হয়, ক্যালসিয়াম কম থাকে, সেজন্য পিটিএস লেভেলটা বেড়ে যায়। তাহলে দিস ইজ এ কেস সিনারিও অফ সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। ক্লিয়ার? আমরা জানি পারসিস্টেন্ট যদি এরকম হাইপোক্যালসিমিয়া পারসিস্টেন্ট থাকে, মানে পারসিস্টেন্ট সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম থাকে, তখন এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কন্টিনিউয়াসলি স্টিমুলেশন হতে থাকে। যেহেতু হাইপোক্যালসিমিয়া আছে, স্টিমুলেশন হতে হতে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কি হয়, একটা নোডিউল তৈরি হয়। তখন হয় কি, যখন একটা নোডিউল ফর্মেশন হয়ে যায়, তো ওই নোডিউল থেকে কনসিস্টেন্টলি পিটিএস রিলিজ হতে থাকে, ইরেসপেক্টিভ অফ ক্যালসিয়াম লেভেল। দেখা গেল পেশেন্টের ক্যালসিয়াম ট্রিটমেন্ট করে আমি নরমাল করে ফেলছি, বাট তার পিটিএস লেভেল পারসিস্টেন্টলি বাড়তেছে। ক্যালসিয়াম নরমাল অথবা সামান্য বেশি, নরমাল থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু পিটিএস করে দেখলাম অনেক বেশি। তাহলে সেটা হচ্ছে আমার টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি পরীক্ষায় বুঝবো কিভাবে, দুইটাতে কনফিউজিং। তাহলে পরীক্ষায় বুঝবেন কিভাবে? যদি ক্যালসিয়াম কম থাকে, পিটিএস বেশি থাকে, দিস ইজ সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আর ক্যালসিয়াম যদি নরমাল বা রেজ থাকে, সাথে পিটিএস বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। ক্লিয়ার? মানে টারশিয়ারির ক্ষেত্রে ক্যালসিয়াম নরমাল অথবা রেজ থাকবে। আর একটা ক্লু বলে দেই,
যেটাতে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম যে কন্ডিশনগুলোতে হয় ওখানে ইউজুয়ালি দেখবেন যে সেগুলো 1000-এর উপরে থাকে, আমরা ইউজুয়ালি যেটা পাই। এখানে তো 300-400 বেশি পাই, যেহেতু এটা অটোনোমাস হয়ে যায়। টারশিয়ারিতে দেখা যায় পিটিএস লেভেলটা আপনার 1000, 800, 900, 1200-র উপরে থাকে, মানে অনেক হাইলি রেস থাকে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেকেন্ডারি এন্ড টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। সারা ক্লিনিক্যালে ভাইভাতে আগে খুব জিজ্ঞেস করতো, লং কেস আপনাকে জিজ্ঞেস করবে, বা অসপিতে একটা সিনারিও পরীক্ষা এরকম আসতে পারে। আমি ক্লিয়ার কিনা আপু? আমি ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখন ক্লিয়ার। আলফা ক্যালসিডল, আর্গো ক্যালসিফেরল, এই আপু ব্যাপারগুলা কোনো দরকার নেই, কোনো দরকার নেই, ওদিকে দরকার যেন নেই। না। না, একটা কোনো ওই দরকার নেই। বক্কর ভাইয়ের বইতে, বক্কর স্যারের না বইতে না, একটা দরকার নেই, দরকার নেই। আছে, আমি দেখছি, হ্যাঁ, ম্যানেজমেন্ট দেয়া আছে, এনিমিয়ার ওটা ম্যানেজমেন্ট আমি যতটুকু, না দরকার নেই। এনিমিয়ার ম্যানেজমেন্ট আমি যেটা বলছি আপনি সেটাই, ওইটাই মনে রাখবেন। টার্গেট হচ্ছে 11 থেকে 12। আমি ফার্স্টে দিব হচ্ছে আয়রন। আয়রন দেওয়ার আগে ইনফেকশন কারেকশন করব। ইনফেকশন কারণ করব, আয়রন দিব। আয়রন দিব হচ্ছে আমি চেষ্টা করব আইভি দেওয়ার জন্য, নট ওরালি, অ্যাবজর্পশন কম হয়। আয়রন কারেকশন করার পর ইরিথ্রোপয়েডিন দিব। শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং দুইটাই ইউজ করতে পারি। তারপর হচ্ছে ব্লাড দিব কাদের ক্ষেত্রে, যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক কোমোরবিডিটি থাকে অথবা পেশেন্টের হিমোডায়ালিসিসের মধ্যে পেশেন্ট থাকে, তাহলে আমি তাকে ব্লাড দিব। ঠিক আছে, এইভাবে আমি তাকে করব। ইরিথ্রোপয়েডিন দেওয়ার আগে তার হাইপারটেনশন, আনকন্ট্রোল হাইপারটেনশন আছে কিনা, থ্রম্বোসিস আছে কিনা, এই জিনিসটা চেক করব। বিলিভ মি, এর বাইরে কোনো কোশ্চেন কখনো সারা করবে না। আরেকটা হচ্ছে কি মিক্সড অ্যাসিড বেস ব্যালেন্সের ব্যাপারে, যে কজগুলা কোথাও এটা ওরকম ভালো এটা মতে এটা আপু ভালো আপনাদের একটা মতো। এবিজির একটা ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? শীষ মোহাম্মদ একটা ক্লাস নেবে, আচ্ছা ডক্টর শীষ মোহাম্মদ একটা ক্লাস নেবে, ওখানে আপনাদের একদম ক্লিয়ার করে দেওয়া হবে ওখানে জিনিসগুলো, ঠিক আছে? তারপর যদি আচ্ছা কোনো ঝামেলা থাকে পরবর্তী একটা লেকচার আমরা করব। হ্যাঁ, ওটার জন্য আচ্ছা প্রিপারেশন লাগবে আমার আলাদা, আচ্ছা ভাইয়া, তবে আপনাদের এখন জিনিসটা যে ক্লিয়ার করে দিবে। এই যে শর্ট কোয়েশ্চেন যেগুলো টাইপিক শর্ট কোয়েশ্চেন, ওখানে কি যেমন আমাদের এখানে যেটা এসেছে কনফার্ম দ্য ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশন, তার উপরে কি আমরা সবসময় কি ডায়াগনোসিসটা লিখে দিব? যে কোনো এটা কোশ্চেন, ডায়াগনোসিসটা চাইনি আমার কাছে। অবশ্যই যে কোনো কোশ্চেন, মনে করেন যে এটা দিল, একটা সিনারিও দিল, হাউ টু ইনভেস্টিগেট দিস পেশেন্ট, আপনি অবশ্যই লিখবেন উপরে মাই ডায়াগনোসিস হচ্ছে এটা, ডিফারেন্সিয়াল হচ্ছে। যদি একটা ডিফারেন্সিয়াল যদি অনেকগুলো হয়ে থাকে তাহলে সেখানে লেখার দরকার নেই, বাট 2 থেকে 3টা ডিফারেন্সিয়াল যদি হয়, জি আপনাকে যদি বলে হাউ উইল ইনভেস্টিগেট দিস পেশেন্ট, হাউ উইল ইভালুয়েট দিস পেশেন্ট, আপনি অবশ্যই এখানে ডায়াগনোসিস লিখে নেবেন। এটা মাস্ট। ডায়াগনোসিস না লিখে আনসার শুরু করবেন না। ডায়াগনোসিসটা দেখি স্যাররা বুঝে কি যে হ্যাঁ ও তো এটা ডায়াগনোস করতেই পারছে, তার মানে ইনভেস্টিগেশন লিখতে পারবে, ম্যানেজমেন্ট লিখতে পারবে, পেশেন্টের ইভালুয়েশন লিখতে পারবে, অবশ্যই ডায়াগনোসিস লিখবেন, এটা মিস করবেন না। আচ্ছা, ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ভাইয়া ওই ওয়ালাইকুম যে আসসালাম। এফসিপিএস পেপার 1 এবছরের যে কোশ্চেনটা না, ওটা সলভে হুম, একটা কোয়েরি ছিল। হুম, 4 নাম্বার একটা কোশ্চেন আসছিল হাস টিটিপি রিলেটেড ভাইয়া। হুম, হুম। ওইটা ওইটা হচ্ছে, একটু ডাউট লাগছে হ্যাঁ, ভাইয়া, ওইটা কি ওইটা, হাস হবে? না এটা এটা আপু আমি বলি, এটা হচ্ছে কোশ্চেনটা একটু ভালো করে একটু পড়ে দেখবেন। হ্যাঁ, আমরা জানি হচ্ছে কি যে হাস এবং টিটিপি দুটাই মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে? মানে হিমোলাইসিস হয় এখানে দুইটাতেই। বলা হচ্ছে হাস এবং টিটিপি কে যদি আপনি অরিজিনালি ডিফারেনশিয়াল করতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা মেজার করতে হবে সেটা হচ্ছে আপনার কি যেন একটা জিনিস আছে না, আপনার ডিটিপি না কি যেন একটা আছে, ওটা মেজার করতে হয় আর কি, ঠিক আছে? যাই হোক, ক্লিনিক্যালি আপনি ডিফারেনশিয়াল করার মেন হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার কোথায় বেশি, একেআই কোথায় বেশি। যদি একেআই প্রিডোমিনেন্ট হয় সেটা হচ্ছে আপনার হাস, খেয়াল করেন। ডায়রিয়া যেখানে থাকুক, ডায়রিয়া কিন্তু কোনো ফ্যাক্টর না, ডায়রিয়া দুই জায়গায় থাকতে পারে, ডায়রিয়াটা দেখে কনফিউশন হওয়া যাবে না। যেখানে একেআই প্রিডোমিনেন্ট ওটা হচ্ছে হাস, আর যেখানে নিউরোলজিক্যাল ফিচার প্রিডোমিনেন্ট ওটা হচ্ছে টিটিপি, ঠিক আছে? এখন যে সিনারিওটা দেয়া আছে ওখানে দেখবেন পেশেন্ট ডায়রিয়ার কথা বলে অনেকে কনফিউজ হচ্ছে, ডায়রিয়ার পেশেন্ট তার মানে হাস ভাইয়া না। কিন্তু ওখানে অলিগুরিয়া ছিল, আবার হাইপারটেনশন পেশেন্টের ছিল। অলিগুরিয়া ছিল, হাইপারটেনশন ছিল, ক্রিয়েটিনিন ছিল 1.7 বা সামথিং, বাট পেশেন্ট ছিল কিন্তু কমাতে। ভাইয়া খেয়াল করেন ক্রিয়েটিনিন পেশেন্ট, কিন্তু দেওয়া ছিল না ভাইয়া। আচ্ছা যাই হোক, কিন্তু পেশেন্ট হচ্ছে কমাতে ছিল, কমার একটা শব্দ দেয়া আছে না, জি ভাইয়া, কিন্তু দেয়া প্রেশারও ছিল, তার বেশি মানে ছিল হচ্ছে ওখানে। হ্যাঁ প্রেশার বেশি থাকুক, কিন্তু কমাটা হচ্ছে কি লাস্টে যে মেইন নিউরোলজিক্যাল পেরিঅরবিটাল ফিচার। ইডেমা লেখা ছিল ভাইয়া, থাকুক, পেরিঅরবিটাল। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, রেনাল ইনভলভমেন্ট, তার তো রেনাল ইনভলভমেন্ট ছিল, কোনো অসুবিধা নেই। পেশেন্ট তো দুই জায়গাতে রেনাল ইনভলভমেন্ট থাকবে, বাট একে এটা এখানে মেইন ফিচার ছিল না, এটা পেশেন্ট আনকনসিয়াস নিয়ে আসলো। যদি নিউরোলজিক্যালটা মেইন ফিচার হয় সেখান থেকে হচ্ছে এটা টিটিপিতে যাবে। তবে এই কোশ্চেনটা নিয়ে অনেক কথা আছে, অনেক কথা আছে, মানে কি অনেকে এটা যেমন হাসের যে পক্ষ লিখতে 3 যাচ্ছেন। কমন অ্যাসোসিয়েশন, যে এই কন্ডিশনের সাথে টিটিপিতে তো আমরা 3 কমন অ্যাসোসিয়েশন ওরকম পড়ি নাই ভাই, ওটা তাহলে কি হবে? যে আমি কিন্তু আমার লেকচারে দিয়ে দিছি যে 3 কমন অ্যাসোসিয়েশন দুইটার ক্ষেত্রে মোটামুটি একই, যদিও ডেভিসনে ভাগ করছে, কিন্তু তারপর ডেভিসনে কিন্তু নিচে লেখা দেয়া আছে, টিটিপির ক্ষেত্রে কিন্তু লিখে দেয়া আছে, দেখবেন, ঠিক আছে? টিটিপির ক্ষেত্রেও আছে, তবে ইউজুয়ালি টিটিপি এবং হাসের অ্যাসোসিয়েশন গুলো কিন্তু কাছাকাছি, খুব একটা ডিফারেন্স কিন্তু করা হয় না। আমাদের নেফ্রোলজি বইতে অনেক কোশ্চেন গুলো অনেক সময় ব্রাঞ্চেস স্যাররা করেন, সবাই যে মেডিসিনে ইন্টারনিশ করে তা কিন্তু না।
তো আমাদের নেফ্রোলজি যেহেতু কোশ্চেন, নেফ্রোলজির বইতে কিন্তু টিটিবি হাসের জন্য কিন্তু আলাদা আপনার এই অ্যাসোসিয়েশন দেয়া নেই, দুইটার জন্য অ্যাসোসিয়েশন কিন্তু একই দেয়া। আমি দেখবেন যে এই জন্য একটা স্লাইডে কিন্তু আমি জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিছি এই কারণে, ঠিক আছে? তো সবকিছু মিলে যেহেতু পেশেন্ট আনকনসিয়াস ছিল, নিউরোলজিক্যাল ফিচারটা প্রিডোমিনেন্ট ছিল, এটা টিটিপি স্যাররা ধরে নিছে। তবে টিটিপি হাস ডিফারেন্সিয়েট করা মেইন হচ্ছে একটা ইনভেস্টিগেশন করে করতে হয়, কি জন্য একটা মেজার করতে হয়, আমার জিনিসটা মনে নেই এই মুহূর্তে, ওটা করে করতে হয়, ঠিক আছে? আর পরীক্ষায় খাতা কাটার পরও স্যারদের কাছে কনফার্ম করা হয়েছে দিস ইজ এ সিনারিও অফ টিটিপি, তারা টিটিপি দিয়ে এটা সলভ করে আসছে, ঠিক আছে? জি ভাই, আর যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া, আপনার পরীক্ষা আছে আবার। আসসালামু জি, ওয়ালাইকুম ভাই, আসসালাম। এখানে কিন্তু কোমা ছিল না, এই কোশ্চেনটাতে কিন্তু কনফিউশন ছিল খুব সম্ভবত। কনফিউশন মানে যেটাই হোক, ওটা কিন্তু হচ্ছে যেহেতু নিউরোলজি, এই সিম্পল কনফিউশন দিয়ে কেটেকে মানে আমি টিটিপি বানাই দিব, কিন্তু অলমোস্ট অল ফিচার মোর ইন ফেভার অফ হাস মনে হচ্ছে। যে এটা- পেশেন্টের রেনাল ইমপ্যাক্টমেন্ট ছিল, পেশেন্টের ক্লিয়ার কাট, হ্যাঁ, একটা ডায়রিয়া, হ্যাঁ, হাইপারটেনশন সব ছিল, ফ্লুইড আমি বলি। এভরিথিং মোর ইন ফেভার অফ হাস ইউজুয়ালি। রেনাল ইম্পেয়ারমেন্ট সেক্ষেত্রে দুই জায়গাতেই থাকে। আমরা শুধু এই আমি- সামান্য একটু নিউরোলজিক্যাল ফিচার না, এর উপর ভিত্তি করে, কারণ একটা পেশেন্ট যদি আমি বলি। ইউরেমিয়া হয় সেটার উপর হ্যাঁ। ভিত্তি করে কনফিউশন হতে পারে পেশেন্টের। হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে। মেইন ব্যাপার হচ্ছে কি যে পেশেন্টের, আমি যখন এই কোশ্চেনটা ফার্স্ট পড়ি আমার কাছে এটা হাসি মনে হয়েছে, ঠিক আছে? আমি যখন এটা আনসারটা ফার্স্ট লিখি আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হাস। আমি যখন সলভ করতে বসি, তারপর যখন বিভিন্ন সময় কথা বললাম, সবার সাথে কথা বললাম, ইউজুয়ালি একেই প্রিডোমিনেন্ট ফিচার থাকবে, কোনো অসুবিধা নেই। হাসের ক্ষেত্রে একেই প্রিডোমিনেন্ট ফিচার থাকবে, ডায়রিয়ার ফিচার দেওয়া আছে, সবই দেওয়া আছে, ঠিক আছে? আপনি যেটা বলছেন সেটাও ঠিক হতে পারে, ইউরিমের জন্য পেশেন্টের আমার ডেভেলপ করতে পারে কনফিউশন স্টেট। তারপরে হচ্ছে কি, যখন একটা আপনার এই নিউরোলজিক্যাল ফিচার যখন একটা ভালো প্রিডোমিনেন্ট করে দেওয়া হয়, ইউজুয়ালি আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে সেটাকে টিটিপি ধরে আনসার করা হয়। এটা হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিস। আর অরিজিনাল যদি আপনি করতে চান, আমি ডেভিশনটা আমার সামনে নাই, একটা ইনভেস্টিগেশন করে, এখন আপনি এটা তর্কের খাতিরে আমরা এটা ইউজুয়ালি, এই জন্য আমরা এটা ডায়াগনোসিস কিন্তু আমরা ইউজুয়ালি বলবো মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা মাইক্রোএনজিওপ্যাথি। আমরা এইভাবে কিন্তু সিম্পল হিসাব করলে এটা একটা ওয়ান টাইপ অফ মাইক্রোএনজিওপ্যাথি। সেটা হাসও হতে পারে, টিটিপি হতে পারে। আপনি যদি ট্রু সেন্সে বলতে চান, আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি, সত্যিকার অর্থে যদি ক্রিটিক্যালি অ্যানালাইজ করি, দিস ইজ নট হাস অর টিটিপি, এটা ডিফারেন্সিয়েট করা আমাদের পক্ষে পসিবল না এই ক্লিনিক্যাল সিনারিও থেকে। আপনি যদি কোশ্চেনটা origin- থার্ড ব্রাঞ্চ যেটা ছিল, হ্যাঁ থার্ড ব্রাঞ্চ যেটা ছিল, যে স্টেম যেটা ছিল, যে হোয়াট টু ট্রিটমেন্ট, মানে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অফ বা ট্রিটমেন্টের ইম্পর্টেন্ট দুটো দিক কি? সাধারণত এটা হাসের ক্ষেত্রে বেশি দেখা হয়, যে সাধারণত না, দেখা না, যাচ্ছে না, যে অ্যান্টিবায়োটিক দেওয়া হাসের- যাবে না। হাসের ক্ষেত্রে হচ্ছে না হাসের ক্ষেত্রে হচ্ছে মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। হাসের কিন্তু টু ইম্পর্টেন্ট দেওয়া না যায় না। মানে ওই কোশ্চেনটা যেটা যাবে না এটা তো দিলে কিন্তু ক্ষতি হয়ে যায়, সেটা বলছি আর কি, যে অ্যান্টিবায়োটিক দিলে উল্টা ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে আসলে যাবে, সেটা হচ্ছে দিলে। আসলে হ্যাঁ, কিন্তু আশিক তো- ভাই, ওই কোশ্চেনে হ্যাঁ। মানে স্ট্যাম্প গুলা দেখলে মনে হয় এটা টিটিপি, এটা হাস মনে হয় না। ওখানে এটাই হচ্ছে মেইন কোশ্চেনের যে স্ট্যাম্প গুলা, হ্যাঁ স্ট্যাম্প গুলা association- সাপোর্ট করে এটা টিটিপি। টিটিপি অ্যাসোসিয়েশন গুলো ডেভিশনে দেখবেন টিটিপির 3টা অ্যাসোসিয়েশন দেওয়া আছে, ওই জন্য 3টার সাথে মিলে যায়। আবার দেখবেন যে টু ডেফিনিট চিকিৎসা, হাসের কোনো চিকিৎসা নেই, হাসের চিকিৎসা হচ্ছে অনলি সাপোর্টিভ। যেহেতু বলছে টু চিকিৎসা, এখানে প্লাজমাফেরেসিস অথবা আপনার ওই যে এটা কি যেন বলে, দুইটা চিকিৎসা কিন্তু দেওয়া আছে টিটিপির ক্ষেত্রে, রিটুক্সিম্যাব আর রিটুক্সিম্যাব আর হচ্ছে আপনার কোশ্চেন থেকে আপনার ওখান থেকে নিউরোলজিক্যাল ফিচার আর কোশ্চেন দিয়ে 3টা অ্যাসোসিয়েশন সবকিছু মিলে এটা আনসারটা টিটিপি দিকে যায়। কিন্তু আমাকে আবারও বললাম, যদি আপনি এই কোশ্চেনটা নিয়ে ডিবেট শুরু থেকে ছিল, যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইজ করেন, দিস ইজ নট হাস অর টিটিপি, ডিফারেন্সিয়েট করা ক্লিনিক্যাল সিনারিও থেকে সম্ভব না। ইনভেস্টিগেশন করে আমরা মেজার করি। আমি কেন কেউ একজন যদি বলে দেন জিনিসটা কি জন্য, এটিপি দিচ্ছি মিউটেশন দ্বারা। হ্যাঁ ওইটা মেজার করে আমরা তারপর হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করতে পারবো, এটা একটাতে কম থাকবে একটাতে তো বেশি থাকবে। অ্যাডাম পিএস 13 থেকে মানে হ্যাঁ ডিফারেন্সিয়েট হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, NMST 30 ভাই সেম সিনারিও দিয়ে আগে বেশি পেয়েছে কিন্তু এসপি আসছে, এই সেম সিনারিও দিয়ে, একই সিনারিও। সেটাই বললাম যে সুতরাং এটার মেইন ডিফারেন্সিয়েট করতে হবে। অ্যাডামেন্সি যেটা বলেন 13, ওইটা মেজার করে আমরা আসলে ডিফারেন্সিয়েট করি। হ্যাঁ এটা কোশ্চেনটা ডিবেটের কোশ্চেন, ঠিক আছে? ওকে জি ভাই, আর কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? কিন্তু আমার মতে আর কি, যে শুধু এই সামান্য এটার জন্য কি পুরো কোশ্চেনটা কেটে দেওয়াটা, জানি না। ভাইয়া এটা আমাদের এবার আপনারা ভালো ঘটনা জানেন। এটাই এটা হয়েছে, পুরো- যে কয়জন ফেল করছে আমার পরিচিত বা আমার ব্যাচমেট কয়জন ফেল করছে, অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা এই কোশ্চেনটা যারা হাস লিখে আসছেন তারা বেশিরভাগই খারাপ করে আসছেন, ঠিক আছে? তারা সময় একটা স্যারদের আরো কোনো এত রাফ হওয়া কি কতটুকু জানি না, এটা স্যাররা ভালো জানেন আর কি। আমাদেরকে আমিও ভবিষ্যতে ভাইয়া যে পাস হাস করবেন, লিখেছি তো, কারণ ডায়রিয়াটা এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে হাসে আসলে সে টিটিভিতে এরকম ডায়রিয়া প্রিডমিনেন্ট হয়ে এরকম আমি দেখি না। ইউজুয়াল আমাদের- ফিচার নিউরোলজিক্যাল ফিচার
মিনিট পরে এই হিসেবে আমরা করছি আর কি। বিসিবিএস এর অনেক লিমিটেশন আছে আমরা জানি, সুতরাং আমার রিকোয়েস্ট হবে আপনারা যখন পাস করে আসবেন, হ্যাঁ ইয়াং যারা পাস করে আসবেন ডেফিনেটলি এই বিসিবিএস এ এসে ভয়েস রেজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই যে ইলেকশন হচ্ছে বিসিবিএস এ সব বুড়া বুড়া প্রফেসররা ইলেকশন করে, জুনিয়রদেরকে কোনো স্পেস দেওয়া হয় না। মানে আমরা যে ওখানে কথা বলবো সেই কথা বলার স্কোপ কিন্তু আমরা পাই না, সত্যি কথা। বিসিবিএস এর অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। সুতরাং আপনারা পাস করার পর সবাই আসেন, আমরা আগে আসি, ইয়াং জেনারেশনটা। না হয় এই বয়স্ক যারা আছেন তারা এই জেনারেশন থেকে বেরোতে দিচ্ছে না আমাদেরকে, সত্যি কথা যেটা। অনেক কিছু চেঞ্জ হওয়া উচিত, আমি যেটা মনে করি, আমি পার্সোনালি এটা মনে করি। আমি চেষ্টা করি বলার, কিন্তু ওরা আমাকে বলতে দেয় না, এটা সত্যি কথা। যেদিন আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এফসিপিএস এর, বিলিভ মি, আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম যে অনেক কষ্টে পাস করলাম, আমি ওখানে যে দাঁড়ায় বলবো যে আমাদের এই এফসিপিএস এর ক্ষেত্রে এই জিনিসগুলো কারেকশন করা দরকার, আমার জুনিয়রদের ক্ষেত্রে এগুলো আমার দরকার। যেদিন সার্টিফিকেট দেওয়া হয় আমি সামনের রুতে যে বসলাম শুধুমাত্র ডায়াসে যে কথা বলার জন্য, যে একজন না একজনকে তো বলবো অনুভূতি প্রকাশ করার জন্য যারা পাস করছে, তখন আমি দৌড়ে চলে যাবো, আমার প্রিপারেশন নিয়ে গেছি। বিলিভ মি, তারা একজনকে অনুভূতি প্রকাশ করার জন্য ডাকে না ডায়াসে, কারণ ওরা জানে যে ডায়াসে ডাকলে ওরা অনেক কথা বলে ফেলবে, ঠিক আছে। দেখ এগুলো আসলে বলে এখানে বলাটা উচিত না এই প্ল্যাটফর্মে, ঠিক আছে। পরে এগুলো নিয়ে আমরা একদিন যখন অনলাইন হবে অফলাইন হবে ওখানে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। আশিক ভাই একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে ওই আপনি ওই যে আপনার আমাদের যে আইতে বিশেষ করে আমাদের ইথিক্স নিয়ে অনেকের ঝামেলা আছে, আপনারা যদি কয়েকটা মানে এই ধরনের বিভিন্ন সিনারিও দিয়ে একটু প্র্যাকটিস করান তাহলে সুবিধা হবে আর কি আমাদের জন্য। আপনি পরে ওকে ঠিক আছে, এটা একটা ওকে ঠিক আছে, তাহলে এটা শুধু better হবে কি ইথিক্স এর উপরে আপনি কিছু সিনারিও নিয়ে আসলেন, এগুলো ডিসকাশন করলে আমাদের একটু লাভবান হবে। এটা একটু ethics এর ঝামেলা। উপরেই তো? হ্যাঁ, শুধু ইথিক্সটাই মেইনলি ধরে না। আচ্ছা ওকে, তাহলে আছে আমি চেষ্টা করব কয়েকটা লেকচার হয়ে যায়, হ্যাঁ লেকচার গুলো হয়ে গেলে শেষের দিকে নিব, তাহলে হচ্ছে সুবিধা হবে কি যে আপনি সবগুলো সিনিয়র গুলো মিলাতে সুবিধা হবে। তার মনে আর কিছু প্রেজেন্ট ঠিক আছে, লেকচার শেষ থ্যাংক হয়ে ইউ। যায়, হ্যাঁ অবশ্যই। তো পরের দিকে ইনশাআল্লাহ আমরা আশিক ভাই আসসালামু আলাইকুম, দুইটা জিনিস কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে সিটি স্ক্যানের যে ফাইন্ডিংটা জেনারেল এক্সামিনেশন, এটা এনিমিয়া হবে না পলিসাইটেমিয়া হবে? আপনি এখানে পেশেন্টের যে একটা মেলিগনেসির ক্ষেত্রে এনিমিয়া হতে পারে, পলিসাইথেমিয়া হচ্ছে কিন্তু ভাইয়া ওই যে প্যারালাইসিস রেনাল সেল কার্সিনোমা তো ট্রুলি আমাকে বলতে দেন। পলিসাইটেমিয়া করে। হ্যাঁ হ্যাঁ, সবার রেনাল সেল কার্সিনোমা আপনি সব পেশেন্টে পলিসাইথেমিয়া পাবেন না, ঠিক আছে, সবার যে থাকবে এমন আচ্ছা কোনো ভাইয়া, কথা নেই। হ্যাঁ হ্যাঁ এটা ভাইয়া এনিমিয়া ঠিক থাকতে আছে। পারে, আপনি যদি পলিসাইথেমিয়া লিখেন ওটাও কারেক্ট, এনিমিয়া লিখলেও কারেক্ট, দুইটাই লিখতে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা ভাইয়া, নেই। ভাইয়া আরেকটা জিনিস কনফিউশন ছিল, ওই যে রেনাল বায়োপ্সি পেশেন্টের অটোনোমাস কখন আমরা ফলো করব না, কিন্তু পেশেন্ট তো এখানে কনশাস, তো এখানে আমি চাইল্ড বলতে পারবো কিনা না? কোনটা ভাই আমি বুঝি নাই, প্লিজ আরেকবার যদি ওই যে বলেন। সেকেন্ড স্টেমটা, ওই যে হ্যাঁ। ইথিক্সের, যে কোন সময় পেশেন্টের অটোনোমাসকে আমরা মানে ফলো করব না, পেশেন্ট যদি চাইল্ড হয়, ডিসওরিয়েন্টেড হয়, এজ কম থাকে, বা এই জিনিসগুলোতে এই স্টেমে কি পেশেন্ট চাইল্ড এটা আসবে? ও না, এটা তো ওভারঅল আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, কোশ্চেনটা কিন্তু এরকম যে কখন আপনি নেবেন না, নট ফর দিস পেশেন্ট, ওভারঅল যে আপনার লাস্টে দেখানো যায় ট্রুথ টেলিং, এখানে তো ট্রুথ টেলিং এর ফ্যাক্টর নাই, ঠিক আছে, এটা ওভারঅল কোশ্চেন। এবং এটা তো মেইনলি হচ্ছে আপনাদেরকে একটা প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিস করানোর জন্য, জিনিসগুলো যেন আপনাদেরকে মানে আমি চাচ্ছি আইবি রিলেটেড এই জিনিসগুলো আপনাদের মাথায় যেন ঢুকে, ঠিক আছে, মানে কি কি ভাবে কোশ্চেন গুলো করতে পারে, কি কি আমার কাছে হচ্ছে আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য, সেজন্য হচ্ছে কোশ্চেন গুলো ব্রড, আরো কিছু কোশ্চেন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর যদি একটা রিকোয়েস্ট করছেন একটা ক্লাস ইনশাআল্লাহ আমরা এটা অ্যারেঞ্জ করব ইনশাআল্লাহ, ঠিক আছে, ওখানে ডেফিনেটলি আরো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আশিক ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি ওই যে বন মেটাবলিজম থেকে আর একটু জানতে চাচ্ছিলাম যে ক্যালসিয়াম যদি মানে স্লাইটলি লো থাকে তাহলে কি আমরা ক্যালসিয়াম দিয়ে দিব একটা সেটিং দেখলেই, বা ফসফেট একটু বেশি থাকলো তাতেই কি আমরা দিয়ে দিব? যদি ক্যালসিয়াম কম থাকে ফসফেট বেশি থাকে তাহলে আমরা একটা স্লাইটলি একটু কম থাকলো একটা রিপোর্টে এরকম পেলাম। আমরা যদি নরমাল রেঞ্জের থেকে কম থাকে আমরা ক্যালসিয়াম দিয়ে দিব, ঠিক আছে, কারণ ক্যালসিয়াম যদি কম থাকে সেটাতে আবার কি হবে, প্যারাথাইরয়েড কি স্টিমুলেশন করবে, প্যারাথাইরয়েড হাইপারপ্যারাথাইরয়েডিজম হবে, তাহলে আমরা কিন্তু লো ক্যালসিয়াম কোনোভাবেই রাখতে পারবো না। এই ক্ষেত্রে ক্যালসিয়ামের টার্গেটটা কতটুকু হবে, আমরা কতটুকু লেভেলে রাখতে ক্যালসিয়াম হচ্ছে আমরা একটু নরমাল রেঞ্জের মধ্যে থাকতেই হবে, আপার লিমিট আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনি সোজা কথা এখানে কোনো ইয়ে নেই, নরমাল রেঞ্জের মধ্যে আমরা রাখবো। তবে নরমাল রেঞ্জে যদি নিচে থাকে আমি সাপ্লিমেন্টেশন দিব, না হয় হাইপারক্যালসিয়াম থেকে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়ে যাবে, তাই আমাদেরকে অবশ্যই ক্যালসিয়ামটা নরমালে রাখতে হবে। আরেকটা কোশ্চেন ছিল আশিক ভাই, আমরা যদি দেখি যে তার আয়রন ঘাটতি আছে, অ্যানিমিয়া আছে, সেক্ষেত্রে আমরা তো রিজার্ভ দেখবো, ফেরিটিন করব। এখন ফেরিটিনটা যদি আমার রেঞ্জের ভিতরে থাকে সেক্ষেত্রে আসলে আমরা কি আয়রন কিভাবে কতটুকু দিব? ভাই এটা অনেক লম্বা কোশ্চেন, আমি জাস্ট সিম্পল একটু আপনাকে বলে দিই, সেটা হচ্ছে সিকিডির পেশেন্টের ক্ষেত্রে, সিকিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা ফেরিটিনটা খুব একটা কাউন্ট করি না। আয়রন ডিফিসিয়েন্সি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসলিউট আয়রন ডিফিসিয়েন্সি, একটা হচ্ছে রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি। খেয়াল করেন আমরা কি করি, একটা পেশেন্টে আয়রন দেখার জন্য আয়রন দেখি, টিআইবিসি দেখি, ফেরিটিন দেখি, তাই না, তিনটা। এখন আমরা জানি ফেরিটিন হচ্ছে একটা ইনফ্লেমেটরি মার্কার, পরে আসছি না আমরা,
ফেরিটিন হচ্ছে একটা ইনফ্লামেটরি মার্কার, আর সিকিডি হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন। তাহলে সিকিডির ক্ষেত্রে আপনি যদি ফেরিটিন করেন ইনভেরিয়েবলি আপনি বেশি পাবেন, আপনি 300, 400, 500, 1000। আবার হচ্ছে কি সিকিডি পেশেন্টগুলি ইনভেরিয়েবলি ব্লাড ট্রান্সফিউশন পায়, ব্লাড ট্রান্সফিউশন পাইলেও ফেরিটিন বেড়ে যায়। তাহলে সিকিডির ক্ষেত্রে ফেরিটিনটা হচ্ছে মিসনোমার, আপনাকে এটা মিসগাইড করবে। সেজন্য আমরা যেটা করি আয়রন টিআইবিসি করি, অথবা এখন যেটা করি ট্রান্সফারিং স্যাচুরেশন চলে আসছে লক ফেরিটিন, সেটা করি। এখন আয়রন টিআইবিসি দিয়ে আমরা টি সেট বের করি, মানে আয়রন ডিভাইড বাই টিআইবিসি পুরো 100, টি সেট বের করি ট্রান্সফারিং স্যাচুরেশন। ট্রান্সফারিং স্যাচুরেশন যদি 20 এর নিচে থাকে ওটাকে বলে অ্যাবসলিউট আয়রন ডেফিসিয়েন্সি, আমি তাকে আয়রন দিবই। আর যদি টি সেট 20 থেকে 30 এর উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ইলেকট্রোপোটিন দিয়ে চিকিৎসা করি। ক্লিয়ার কিনা? এক্ষেত্রে ফেরিটিনটা ওই ফর্মুলাইজ করব অবশ্যই আপনি কারেকশন আপনি ফর্মুলাই করে, হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি, হ্যাঁ পেশেন্ট হিমোগ্লোবিন 12 মাইনাস পেশেন্ট হিমোগ্লোবিন, তারপর হচ্ছে আমরা যেভাবে বলে দিই আপনি ওই ফর্মুলা ইউজ করে আপনি ক্যালকুলেশন করে কারেকশন করেন, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন আছে কিনা ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই, ওই শর্ট কোশ্চেনে 2 নম্বরের যেটা 1 নম্বর কোশ্চেনটা যেটা ওইখানে নেফ্রোটিক যেটা, সেখানে যে ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেশি, এটা দিয়ে একটু কনফিউশন আমাদের, মানে এই কোশ্চেন দিয়ে এটা দিয়ে কোনো কিছু কি মিন্স করা হচ্ছে? ডিসলিপিডিমিয়া আমরা জানি কি নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, যখন প্রোটিনগুলা আপনার কমে যায় কোলেস্টেরলেমিয়া থাকে, টিজিও বেশি থাকতে পারে। হ্যাঁ আপনাকে জাস্ট এখানে একটা দিয়ে দিল তো বাকিটা তো দেয়া নেই, ঠিক আছে, হয়তো কোলেস্টেরল বেশি, এটাই বেশি থাকতে পারে, ঠিক আছে। ইউজুয়ালি আমরা যেটা বলি আমাদের মধ্য কথা আমরা ডিসলিপিডিমিয়া বলি, ঠিক আছে। আর ওইটা যদি আপনি বাদও দেন, ওই স্ট্রিমটা যদি আপনি বাদও দেন, যেন ওইটা আমি বাদ দিলাম, ওইটা আমি ধরবো না, তারপরে দেখেন হ্যাঁ তাও নেফ্রোটিক, সুতরাং ওইটা দিয়ে আপনাকে জাস্ট একটু ক্লু দিল যে না ঠিক আছে ডিসলিপিডিমিয়া কিছু ফিচার দেয়া আছে, সেখান থেকে আপনাকে নিতে পারেন ফিচার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস। মানে যে ব্রেস্ট ছিল, আটচালজিয়া ছিল আর ইয়া ছিল হেমাচুরিয়া ছিল, ওটা ডিডিতে কি জোগরেন আসবে? প্রোগ্রেন সিনড্রোম আনতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই, বাট বটম অফ দ্য লিস্টে, হ্যাঁ শুরুর দিকে না। আপনি এই ডিজিজ সবগুলো দিকে আনা যায় কিন্তু বটম অফ দ্য লিস্টে। জি ভাইয়া। ডিসেমিনেটেড টিবি যে একটা ইয়ে বলছিলেন ওই যে শেষের দিকে, ওইটা আর হচ্ছে হেমাচুরিয়া, তিনটা কি মানে ডিসেমিনেটেড টিবিতে র্যাশ থাকে নাকি আর কি? ডিসেমিনেটেড টিবি হচ্ছে আমরা জানি হচ্ছে কি টিবিতে আমরা কি থাকি, এরিথ্রিয়া নোডুসাম থাকতে পারে, ঠিক আছে। ডিসেমিনেটেড টিবির বিভিন্ন ধরনের র্যাশ পেশেন্ট প্রেজেন্ট করে, টিউবারকুলোসিস অনেকে র্যাশ পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এই জন্য বললাম যে অনেকে এটা লিখছেন তো সেই জন্য বললাম যে লিখলে যে ভুল হবে তা না, কিন্তু ইউজুয়ালি আমরা এটা অ্যাভয়েড করব। আমার কথা বুঝতে পারছেন, যেহেতু আপনারা কয়েকজন লিখছেন ডিবি তাদের ফেভারে বললাম যে আপনি লিখলে এটা লিখতে হবে বটম অফ দ্য লিস্টে, কখনো টপে না, টপ 1 2 3 4 5 এর মধ্যে না, একদম বটম অফ দ্য লিস্টে লিখলে ভুল হবে না, তবে বেটার হচ্ছে এটা অ্যাভয়েড করা। আশিক ভাই, 1 নম্বর ওই যে লং কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন ছিল ডিফারেনশিয়াল নিয়ে। হ্যাঁ ওইটাতে আমরা তো বলছি সিস্টেমিক ভাস্কুলাইটিস, আবার এখানে হেনোক্সোলেন পারপোরা আলাদা করে হ্যাঁ হ্যাঁ আমি বলি হ্যাঁ 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 রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা হচ্ছে সেটা কিন্তু ভাস্কুলাইটিস দিয়ে হয়, ঠিক আছে, সবই ঠিক আছে। সিস্টেমিক ভাস্কুলাইটিস বললে এইচএসপি চলে আসে, বাট স্যাররা এইচএসপিটাকে আলাদা ডিজিজ হিসেবে দেখে আলাদা শুনতে চায়, আলাদা লিখতে হয়, এটা হচ্ছে প্যাটার্ন আর কি। হ্যাঁ এটা হচ্ছে এফসিবিসি রিটেন একটা প্যাটার্ন, স্যাররা এটা আলাদা করে শুনতে চায়, আলাদা করে লিখতে হয়, এটাই নিয়ম। যেমন আছে আপনার ওই যে বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিসে জেনারেল ইমপ্রুভমেন্ট কিভাবে হয়, ভাস্কুলারিটিস দিয়ে হয়, উপরে ফেলতে কিন্তু সেটাই, কিন্তু তারপরে লিখতে হয়, এটা হচ্ছে প্রচলিত আর কি। এটা আসবে নাকি এখানে ডিফারেন্স কি ড্রাগ কোনো কদ আসবে, ড্রাগ রাখা যাবে ড্রাগ কোর্স যেমন মানে কোনো ড্রাগের কারণে যে আর্থ্রালজিয়া আর র্যাশ যেটা প্রেজেন্ট করছে? না 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 বেটার, এটা বেটার হচ্ছে অ্যাভয়েড করেন। ড্রাগ আছে আপনার সেকেন্ডারি জিএনএ কজ দিয়ে আপনার এমনি ঢুকে যাবে বা ইয়ে চলে যাবে, হ্যাঁ আলাদা করে আনার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা আমরা মনে শেষ করি। আরেকটা জি ভাইয়া, ক্লিনিক ক্লাসগুলো কি মানে অনলাইনে থাকবে হয় না কি এগুলো সরাসরি? ক্লিনিক্যাল ক্লাসগুলোর ব্যাপারে ভাইয়া সিদ্ধান্ত হচ্ছে, আপনাদেরকে শীঘ্রই জানা দেওয়া হবে। হ্যাঁ অনেকগুলো প্ল্যান চলতেছে আর কি, যেহেতু এখন কোভিড থেকে নন কোভিডে যাওয়ার একটা ট্রানজিশন পিরিয়ড চলতেছে, তো মার্চের দিকে হয়তো বা নন কোভিড করে দেওয়ার একটা চান্স আছে, মানে অনেক ধরনের ইকুয়েশন চলতেছে, এগুলো সবগুলো চিন্তা করে কিছু প্ল্যান করা হচ্ছে। হ্যাঁ আপনাদেরকে নিশ্চয়ই শীঘ্রই জানা দেওয়া হবে। আর ডেফিনেটলি যদি সুযোগ থাকে অবশ্যই সেটা হসপিটালে যে করাটা হচ্ছে ওইটাই হচ্ছে আইডিয়াল আর কি, ওইটাই করা হবে যারা বিশেষ করে ঢাকা কন্ডিশনটা। হ্যাঁ 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 যদি কন্ডিশন, তবে অফ যেহেতু অনলাইনে আমাদের লেকচারটা অনলাইনে ওর এরকম ব্যবস্থা একটা করা হবে বা কিছু একটা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওটা নিয়ে ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করতেছে, প্ল্যান করা হচ্ছে। জি ভাই একটু তাড়াতাড়ি ক্লিনিক্যাল ক্লাসগুলো অ্যাট লিস্ট হসপিটালে করলেই ভালো হয়।
হ্যাঁ ওইটাই প্ল্যান করা হচ্ছে ভাই, ওইটার ব্যাপারে একটা প্ল্যানিং চলতেছে আর কি। হ্যাঁ আমরা একটা প্ল্যান করা হচ্ছে ওইটা নিয়ে। আর যেহেতু এবার 72 এর প্লাস হচ্ছে আমাদের 2+ পেয়ে গেছে, সুতরাং ক্লিনিক্যালটা এবার একটু আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে করার প্ল্যান করা হচ্ছে, যেহেতু যেবার 2+ পেয়ে গেছে অনেক লম্বা একটা সংখ্যা, ওদের জন্য আমাদের ক্লিনিক্যালটাকে আসলে মিলে হাইলাইট করতে হবে আরো বেশি। হ্যাঁ সবকিছু মিলে ক্লিনিক্যালটা এবার ইনশাল্লাহ ভালো হবে। আর আপনারা পরামর্শ দিবেন ভাইয়া, আমার তো মেল আইডি আপনাদের সবার কাছে আছে, যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যা হলে আমাকে নক করবেন ইনশাল্লাহ, মেল অ্যাড্রেসে নক করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবো আর কি যে অথরিটিকে জানানো বা যেটা করার আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে আশিক ভাই, আমাদের আর কোনো ক্লাস নেবেন আপনি? আমার তো ভাইয়া শেষের দিকে পার্ট, আপনাদের তো আর একটা সিটিএমআর একটা ক্লাস থাকে আমার শেষের দিকে, এছাড়া আচ্ছা, আর কোনো আইইউর তো একটা ক্লাস আপনাদের রিকোয়েস্ট আজকে পাইলাম, আমি জানাবো ম্যানেজমেন্টকে, যদি ওরা আমাকে অ্যালাউ করে তাহলে একটা আইইউর উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে এছাড়া জি মনে জি হয় না আর আপনাদের সাথে খুব বেশি একটা ইয়ে হবে। তারপর যে কোনো সমস্যা ভাইয়া যদি কিছু দরকার থাকে, ভাইয়া, যে কিছু যদি কেস আমাদের ওইরকম ভাবে একটু গুছাইয়ে জাস্ট মানে কিছু কেস উপস্থাপন করলে আমাদের হয়তো প্র্যাকটিসে একটু সুবিধা হবে। যেমন 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 আপনি একটা প্রোফর্মা দিয়েছেন হ্যাঁ, কিন্তু কিছু কমন যে কেসগুলো সেগুলো সম্পর্কে জাস্ট একটু হিস্ট্রি লিখে মানে ওই ধরনের যদি থাকে তাহলে আমরা হয়তো বাকিগুলো এরকম ভাবে গুছাই নিই। মানে লং কেসের ক্ষেত্রে কমন লং কেসগুলো, কমন লং কেস না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরামর্শটা রাখলাম, কমন লং কেসের প্রেজেন্টেশন। ওকে ভাইয়া এটা রাখলাম। ওকে তো ঠিক আছে ভাইয়া, আমার মনে হয় আজকের মতো আমরা এখানে শেষ করি। আপনাদের পরীক্ষা আছে মনে হয়, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার পরীক্ষাগুলো দিবেন। ঠিক আছে পরীক্ষাটা না দিলে আপনারা নিজেরা জাজ করতে পারবেন না, এটা আসলে বিশাল একটা সমস্যা হয়ে যায় আপনাদের জন্য। পরীক্ষাটা রেগুলারলি অ্যাটেন্ড করবেন, এটার ব্যাপারে কোনো ব্যর্থ করবেন না, সবসময় পরীক্ষার ব্যাপারে আমি খুব সিরিয়াস। ঠিক আছে কারণ পরীক্ষা না দিলে আপনি কখনো নিজেকে জাজ করতে পারবেন না, এটা সবসময় দেখবেন। সুতরাং পরীক্ষাটা রেগুলারলি দিবেন, খাতাগুলো পৌঁছে দিবেন নিজ দায়িত্বে। খাতাটা না পৌঁছালে কিন্তু আমরা কাটতে পারবো না, খাতাটা পৌঁছে দিবেন, খাতাটা কাটার ব্যবস্থা করবেন, এটা আপনার দায়িত্বে। এটা হলে হবে কি যে নিজের ভুলটা ধরতে পারবেন, আর না হয় কি নিজের ভুলটা ধরতে পারবেন না, একই ভুলের মধ্যে আপনি ঘুরপাক খেতে থাকবেন, পাস করা কঠিন হয়ে যাবে। তো আমার সবার পড়াশোনা করেন, তারপর কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, সমস্যা দেখা যাবে ইনশাল্লাহ। আর অফলাইন হয়ে গেলে নিশ্চয়ই ডেফিনেটলি সমস্যা দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আশিক ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আনিস অফ করে দিলাম। জি স্যার।